এটা তো আর কাজের না কিছু। তো এই হলো ব্যাপার। তো আমার এখানে রেজাল্ট দিল 37, সেখানে 7 রেখেছি, হ্যান্ডে 3 আছে। এরপরের টাস্কটা দেখে নাও কি করছি। 5 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করছি, আর 1 এর সাথে 9 কে মাল্টিপ্লাই করছি, প্লাস 3 আর 2 এর মাল্টিপ্লাই করছি, তিনটে কাজ করছি এখানে। তো এখানে 3 অলরেডি আছে, তো আমি কি করছি দেখে নাও। 5 এর সাথে 1 এর মাল্টিপ্লাই করছি, তো রেজাল্ট কি দিচ্ছে 5। এখানে লিখছি, দেখে নেবে। রেজাল্ট 5 দিচ্ছে। 1 এর সাথে 9 এর মাল্টিপ্লাই করছি, রেজাল্ট দিচ্ছে 9। 3 এর সাথে 2 এর মাল্টিপ্লাই করছি, রেজাল্ট দিচ্ছে 6। আর অলরেডি 3 আমার কাছে হ্যান্ডে ক্যারি হয়ে আছে। তো এর টোটাল গুলো কত হচ্ছে, 5 8 আর 5 5 আর 3 8, 8 আর 9 17, 17 আর 6 23 হয় 23। তো 23 এখানে 3 লিখবো। এখানে এগেইন 2 আমার হ্যান্ডে ক্যারি হয়ে যাবে। আর এই জায়গাটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে পিকচার ড্র করে দিচ্ছি। তো 1 3 9 পরপর লিখছি, আর 1 2 5 এদের মধ্যে ক্রস করলাম। ক্রসটা তোমরা দেখতে পাচ্ছ। প্লাস এদের জন্য কানেকশন করলাম, মানে 3 আর 2 এর মধ্যে, প্লাস এটা অ্যাডিশন করলাম। তো তোমার হলো 2 হ্যান্ডে ক্যারি থাকলো। আর এরপরে নেক্সট টাস্ক যেটা দেখে নাও, সেটা আগের দিন যেটা আমি মিস করে গেছিলাম, সেটা হচ্ছে এইখানে 1 আর 3 সাথে মাল্টিপ্লাই করতে হবে এগেন, আর 2 সাথে 1 এ মাল্টিপ্লাই করতে হবে। এটা সেদিনকে আমি ক্যালকুলেশনে অ্যাড করিনি বলে, বা আমার কথা মাইন্ড থেকে আউট হয়ে গেছিল বলে, তো জিনিসটা 4 ডিজিটের চলে আসছিল, তো সেই কারণে এটা অ্যান্সার রং আসছিল। তো দেখে নাও কিভাবে করছি। এখানে 3 আর 1 এর মাল্টিপ্লাই, 2 আর 1 এর মাল্টিপ্লাই, 3 1 এর মাল্টিপ্লাই মানে 3, 2 1 এর মাল্টিপ্লাই মানে 2, 3 আর 2 মানে 5। আর 5 এর সাথে এখানে হ্যান্ডে অলরেডি 2 ছিল, আগে যখন রেজাল্ট বেরিয়েছিল 23, সেখানে অলরেডি 2 ছিল, তো 5 আর 2 যোগ করলে হয়ে যায় 7। তো এটার এখানে লিখবো 7। এটা তোমাদের এখানে পিকচার আমি ড্র করে দেবো, সাইডে দেখে নেবে তখন, লাস্টে আগে এগুলো তুলে নাও। আর 1 1 যা হয়ে যায় হচ্ছে 1। তাহলে 1735 হচ্ছে এর মাল্টিপ্লিকেশন রুলের, এই এক লাইনে করার জন্য এটা রুল। তো রুলের পিকচার ড্র করে দিচ্ছি, বাকিটা ড্র করে দিচ্ছি আমি তোমার এখানটা তুলে নেওয়ার পর। পরের স্টেপটা কি করলাম। স্যার, এই বাঁ দিকটা দেখা যাচ্ছে না, একটু বাঁ দিকটা দেখাবেন প্লিজ, বোর্ডের বাঁ দিকটা। হুম। এবার দেখতে পাচ্ছ? না, আরেকটু আরেকটু সরাতে হবে, দাঁড়াও। বাঁ দিকে আপনার। এবার পরিষ্কার হ্যাঁ আসছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো। আচ্ছা স্যার, একদম বাঁ দিকে যেটা করেছেন, 1 এর সাথে হুম। 9 মাল্টিপ্লাই করেছেন, 1 এর সাথে 5 করেছেন, আর 3 এর সাথে 2 এর কি অ্যাডিশন না মাল্টিপ্লিকেশন? 3 এর সাথে 2 এর মাল্টিপ্লিকেশন, তারপর সব কটা রেজাল্টের অ্যাডিশন। অ্যাডিশন যখন মাথায় থাকবে, তখন সব রেজাল্ট বের করার পর অ্যাডিশনটা, ঠিক আছে? এই সিম্বলটা যখন মাথায় দেওয়া হবে, আগে এদের মধ্যে যখন ক্রস থাকবে, জানবে এদের সঙ্গে প্রত্যেকটা মাল্টিপ্লাই হচ্ছে। তারপরে যখন অ্যাডিশন করছি, তো সেটা প্লাস সাইনটা উপরে দেওয়া হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই। তো মানে আচ্ছা কাজটা আচ্ছা করার আচ্ছা পর টাস্কটাকে করার জন্য ওটা দেওয়া আছে। পিকচার আমি আচ্ছা, ড্র করে দিচ্ছি। তার মানে এক্ষেত্রে 9 5 আর 6 এর মানে অ্যাডিশন হয়েছে। হ্যাঁ, 5 এর সাথে 1, 2 এর 9 এর সাথে 1 এর, আর 3 আর 2 এর সাথে মাল্টিপ্লাই করে সব কটা রেজাল্টের অ্যাডিশন হয়েছে। আচ্ছা ঠিক আছে। এবার যাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দেখে নাও এই রেজাল্টটা ঠিকঠাক দিল কিনা। 17,375 অ্যান্সার এসছে কিনা এই মাল্টিপ্লিকেশনটার, 139 এর সঙ্গে 125 এর। যদি কেউ ক্যালকুলেটরে করে থাকো, রেজাল্টটা ঠিক আছে কিনা একটু রেসপন্স করে দেবে। কেউ ক্যাল প্রথম থেকে একটু বলে দেন। কি? একটু প্রথম থেকে একটু বলে দিন। হ্যাঁ, বলে দেবো, বলে দেবো, বুঝিয়ে দেবো, আর একটা করবো আমি, বুঝিয়ে দেবো। এই রেজাল্টটা হ্যাঁ ঠিক স্যার, আছে ঠিক কি আছে বলে। স্যার, স্যার ঠিক আছে। ওকে, ওকে, ওকে। তো ঠিক আছে, যাই হোক, প্রত্যেকের এই থার্ড স্টেপটা অবধি করলে, তারপরে তার বাকি দুটো স্টেপ আমি দেখিয়ে দিই। এখানে এখানটা মুছে দিচ্ছি আমি সেই। তো দেখো, যে স্টেপ দুটো লাস্টে করলাম, সেটা হচ্ছে তোমরা খাতাতে নোট করে নেবে এর সাথে সাথেই। সেটা হচ্ছে তোমার ওয়ান, 1 আর 3, 1 আর 3 এর সাথে, আর 1 আর 2 এর সাথে, এটা আমি ক্রস মাল্টিপ্লাই করলাম। ক্রস মাল্টিপ্লাই করে অ্যাডিশন করলাম। আর হ্যান্ডে ক্যারি সবসময় অ্যাড করতে থাকবে, এটা তো আর বলার কিছু নেই, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হচ্ছে। তো ওটা এক্সট্রা স্পেশালি কিছু লিখছি না, যেটা মেইন কাজ করছি সেটা লিখছি। এই জায়গাটা সেকশনটা কাজ করলাম।
তো এটা এতগুলোর পর এই স্টেপটা করবে, তারপরে লাস্টে আবার এই 1 1 এর কাজটা করেছি। তো এটার সঙ্গে আবার এটার অ্যাডিশন করেছি, এই ব্যাপারটা একটুখানি নোট করে নেবে। এই দুটো জিনিস নোট করে নেবে, যে তিনটে লেখা ছিল তার সাথে সাথে এইগুলো নোট করে নেবে। যেহেতু বোর্ডের জায়গাটা কম ছিল সেই জন্য আমি এটা সেই সময় তুলিনি। তো তোমরা এটাকে নোট করে নাও, তাহলেই বুঝতে পারবে কি করা হলো। এগুলো এক একটা স্টেপ, ঠিক আছে? তোমাদের যেটা পিকচার ড্র করে দিই তার সাথে সাথে স্টেপটাকেও লিখে দিলে তোমাদের অসুবিধা হবে না। স্যার বলছি এটা কি আরেকবার বলা যাবে প্রথম হ্যাঁ থেকে? অবশ্যই বলা হবে, অবশ্যই বলা হবে। ঠিক আছে স্যার। তোমরা নোট করে নাও আগে, আমি অন্য একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তোলা হয়ে গেছে তোমাদের প্রত্যেকের আশা করি। আহ তো নেক্সট আমি এটার একটা পরবর্তী একটা উদাহরণ দিচ্ছি। সেটাকে তোমরা নিজেরাও করো, প্লাস আমি তোমাদের সাথে সাথে করছি। তোমরা নিজেরা করলে কি হবে, তোমরা বুঝে যাবে যে কিভাবে স্যার করলেন। তো তারপরের স্টেপটা আমি যেগুলো লিখে দিচ্ছি আশা করি প্রত্যেকে তুলে নিয়েছো, আর রেজাল্টটা কিভাবে করলাম সেটাও দেখে নিলে। তো একটা সাম করছি, দেখে নিই কিভাবে হচ্ছে। তো 3 ডিজিটের মাল্টিপ্লিকেশন এগেন একটা নাম্বার নিই, একটা বড় নাম্বার নিই 237 নিই, আর একটা নাম্বার নিই ধরে নাও 129 নিই। এই দুটো ডিজিট, এই তিনটে 3 ডিজিটের মাল্টিপ্লাই নিই। এগুলো সুবিধা কোথায় হয়, এক্সাম হলেতে যখন বড় বড় গুণ করতে হয়, টাইম টেকিং বিষয়, অনেকটা সময় লাগে গুণ করতে। তো সেগুলোকে সলভ করার জন্য সহজে যদি আমরা ট্রিক্সের মাধ্যমে করি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য দেখানো। যারা নতুন ক্লাসে এসছো, যারা একটু দেরিতে জয়েন করেছো, তারা ভালো করে নোট করবে, সাথে সাথে স্টেপটাকে ফলো করবে। আর যারা অলরেডি ক্লাসে এতক্ষণ দেখলে আমার মাল্টিপ্লিকেশনটা, তারা তো নিজেরাই করছো। তো চলো শুরু করা যাক। 237 এর সঙ্গে 129 এর মাল্টিপ্লিকেশন দেখছি। পায়েল তুমি মনে হয় বললে একবার দেখানোর জন্য, তো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 9 7 যা হচ্ছে 63 হয়, তো 63 লিখছি। 63 সঙ্গে 6 ক্যারি হয়ে যাচ্ছে যেহেতু হ্যান্ডে থাকছে। তো 9 7 যা 63 6। এরপরে দেখো যেটা করছি হচ্ছে, সেটা হচ্ছে 9 এর সাথে 3 এর মাল্টিপ্লাই করছি, 2 এর সাথে 7 এর মাল্টিপ্লাই করছি, আর সঙ্গে 6 অ্যাডিশন করব। প্রত্যেকটা মাল্টিপ্লিকেশনের রেজাল্ট সঙ্গে 6 অ্যাডিশন। তো 9 এর সাথে 3 এর মাল্টিপ্লাই মানে হচ্ছে 27 হয়, তো 27 আমি লিখলাম। 7 এর সাথে 2 এর মাল্টিপ্লাই করলে হয় 14, 14 লিখলাম। আর অলরেডি 6 আছে, তো এটা 6টা আমি এখানে লিখে ফেললাম। তো এটা তিনটে টোটাল করব, টোটাল করে যেটা রেজাল্ট আসবে তো সেটাকে আমি দেখিয়ে দেবো। তো 27, 14 আর 6 এর মাল্টিপ্লিকেশন রেজাল্ট পেলাম। 9 এর সাথে 3 এর, আর সাথে সাথে 2 এর 14 হলো, এবং 6 অলরেডি আগে ক্যারি ছিল। তো দেখে নাও কি হচ্ছে। 6 4 10, আর সাথে 17, 7 হাতে 1 থাকছে, আর 1 আর 1 2, 2 দিয়ে 4, 47। 47 এখানে রেজাল্ট দিচ্ছে, তো 7 কে বসাবো। হ্যান্ডে থাকবে 4, হ্যান্ডে ক্যারি হয়ে যাচ্ছে 4, 4 ক্যারি হয়ে যাচ্ছে। যারা আমার সাথে সাথে করছো তাদেরও নিশ্চয়ই একই ব্যাপার হচ্ছে, 4 হ্যান্ডে ক্যারি হয়ে যাচ্ছে। তো দেখো 47 এর 7 নিলাম, আর এখানে 4 বসিয়ে দিলাম। তারপরটা দেখে নাও, 9 এর সাথে 2 এর মাল্টিপ্লিকেশন হবে, 1 এর সাথে 7 এর মাল্টিপ্লিকেশন হবে, প্লাস 3 এর সাথে 2 এর মাল্টিপ্লিকেশন হবে। প্রত্যেকটা রেজাল্ট সঙ্গে হ্যান্ডে যেটা ক্যারি হচ্ছে সেটা অ্যাডিশন হবে। তো 9 এর সাথে 2 এর মাল্টিপ্লিকেশন তোমার হয়ে যাচ্ছে 18, রেজাল্ট দিচ্ছে 18। তারপরে 7 এর সাথে 1 এর মাল্টিপ্লিকেশন রেজাল্ট দিচ্ছে 7। 3 এর সাথে 2 এর মাল্টিপ্লিকেশন রেজাল্ট দিচ্ছে 6, আর অলরেডি 4 হ্যান্ডে ক্যারি ছিল। তো টোটাল করলে দাঁড়ায় 6 4 10, আর সাথে 17, 17 আর 8 হচ্ছে তোমার 25, 25 এর 5 হাতে 2, 2 এর 1 3, 35। তো এই 35 রেজাল্ট দিচ্ছে। তো হ্যান্ডে তখন চলে যাচ্ছে 3, আর 5 অলরেডি এখানে বসে যাচ্ছে। তো এই অ্যাডিশনের এই জায়গাগুলো মুছে দিলাম। সাথে পরে নেক্সট স্টেপ যেটা করছি দেখে নাও। যেটা আগের দিন মিস করে গেছিলাম বলে রেজাল্ট আসছিল না আমার। তো সেটা হচ্ছে দেখো 2 আর 2 এর সঙ্গে মাল্টিপ্লাই করবে, 3 আর 1 এর সাথে মাল্টিপ্লাই করবে। এই স্টেপটা অনেকে গুলিয়ে ফেলে বা মিস করে যেতে পারে, এক্সামেও হতে পারে। তো এটাকে একটুখানি ভালো করে মাইন্ডে রাখবে যে তিনটের সঙ্গে কাজ করার পর এগেন আবার এখানে দুটোর কাজ করতে হবে, এটাকে যেন মাইন্ডে থাকে। এটাই এই ট্রিক্সটার
বা এই তিনটে রেজাল্ট বার করার ক্ষেত্রে সব থেকে বেশি মিস হয়ে যায়, প্রত্যেকেরই মিস হয়, আমারও মিস হয় মাঝে মাঝে। তো এই জিনিসটা একটুখানি সবাই নোট করবে, এটা যেন ডেফিনেটলি করা হয়, নাহলে রেজাল্ট কিন্তু ভুল আসবে। তো 2 আর 2 4 আর 3 আর 1 3 হয়, তা 4 আর 3 7 আর 7 আর 3 10। তো 10-এ 0 বসবে, 0 এখানে লিখে দিলাম, 10-এ 0, হাতে থাকছে 1। এবার 2 আর 1-এ 2 আর একটা যোগ হয়ে যাবে, তো 3। তো 30,573 রেজাল্ট দেবে। তো যদি কেউ ক্যালকুলেটরে করে থাকো এই রেজাল্টটা এসছে কিনা আমাকে একটু জান। হ্যাঁ স্যার এইটাই বেরিয়েছে। তো ঠিক আছে, যাই হোক, 3টে ডিজিটের মাল্টিপ্লিকেশন দেখিয়ে দিলাম। এরপরে নতুন নতুন প্রতিদিন এরকম করে কিছু না কিছু দেখাবো, যাতে স্যার তোমরা। স্যার হ্যাঁ বলো। এই পুরোটা আর একবার একটু প্লিজ বলে দেবেন, জাস্ট একবার। স্যার আচ্ছা, হ্যাঁ বলো। লাস্টেরটা বুঝলাম না, কি 2 এর সাথে 2 কি বললেন ওই জায়গাটা বুঝলাম না, 5 অব্দি বুঝলাম। আচ্ছা ঠিক আছে, দেখে নাও, প্রত্যেকে আর একবার প্রথম থেকে দেখে নাও, তোমরা ভালো করে বুঝে যাবে। তো দেখো, যেটা হচ্ছে, আবার শুরু থেকে ক্যালকুলেশন করছি। আর তানিয়া যেহেতু বলছে, তো তানিয়ার জন্য লাস্টেরটা দেখিয়ে দিই, ও ওই জায়গাটা মিস করে গেছে, নাহলে শুরু থেকে দেখতে গিয়ে আবার ও গুলিয়ে ফেলবে। তো দেখে নাও, এখানে যেটা লাস্টে করলাম 5 অব্দি ও বুঝতে পেরেছিল। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে 2 আর 2 এর মাল্টিপ্লাই করলাম, আর 3 আর 1-এর মাল্টিপ্লাই করলাম। তো 2 আর 2-এর মাল্টিপ্লাই করে আমার সেই সময় এসেছিল 4, আর 3 আর 1-এর মাল্টিপ্লাই করে সেই সময় এসেছিল হচ্ছে 3। আর সেই সময় আমার হ্যান্ডে সামথিং, ওই সময় আমার ছিল মনে হচ্ছে 3 হ্যান্ডে ছিল, ওই জায়গাটা 3 ছিল, যেটা আমি মুছে দিয়েছি, এখানে একটা 3 ছিল যখন লাস্টে হ্যাঁ 3 ক্যালকুলেশন ছিল, করবে। 3 ছিল, three, 35 তো বেরিয়েছিল, 3 ছিল। হ্যাঁ 3 ছিল। তো 7 আর 3-এ 10 হচ্ছে, 10-এর যে শূন্যটা সেটা আমি বসালাম, আর বলে দিয়েছি যে যেটা শূন্য বসেছে আর যেটা হ্যান্ডে থাকবে সেটা সবসময় পরেরটাতে ক্যারি হয়ে যায়। তো সেই জন্য 10-এ 0 বসিয়েছি, হ্যান্ডে 1 ছিল। 2 আর 1-এ 3, 2 হয়, আর যেহেতু হ্যান্ডে 1 আছে, তো 2 আর 1-কে অ্যাড করলে তোমার দাঁড়িয়ে যায় হচ্ছে 3। তো 3 এটা এই জন্য আমি ওখানে লিখে দিয়েছি, মানে 30 লিখলাম ওই জন্য। ঠিক আছে, 2 আর 1-এ 2 হলো, হ্যান্ডে 1 অ্যাড করলে 3 হয়, সেই জন্য এটা 30 লিখলাম। এবার বুঝতে পেরেছো তানিয়া? না বুঝে স্যার বুঝতে পারলাম না, এই 7টা কোথা দিয়ে আসছে, ওপরের 7টা? 7 কোথায় লিখেছি আমি? আমি তো 35 7 এর 70। নিচে 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 লিখেছেন যে। আর কোথাও তো 7 লেখা নেই। ও আচ্ছা আচ্ছা, মানে ওই 7টা নিচে নিচে লিখেছিলেন, তো তাই আমি বুঝতে পারছিলাম না। 30টা বুঝতে পেরেছো কি করে এলো এখানে রেজাল্টটা 30? আরেকবার বলে দিন না। দেখো, এখানে যেটা লাস্ট স্টেপে ছিলাম সেটা হচ্ছে 2 আর 2-এ 4, 3 আর 1-এ 3, যেটা লাস্টের আগের স্টেপটা। তো 4 আর 3-এ 7, হ্যান্ডে তখন 3 ছিল, যেহেতু 35 বেরিয়েছিল, তো 4 আর 3-এ 7 আর 3-এ কত হয়, 10 হয়। 10-এর আমি শূন্যটা এই জন্য নিয়েছিলাম, শূন্য নিয়েছিলাম, হ্যান্ডে তখন 1 ছিল। 10-এর যেহেতু রেজাল্ট দিয়েছিল, 10-এর হ্যান্ডে 1 থাকছে। 2 আর 1-এ যে লাস্ট স্টেপ, এটা হচ্ছে গুণ করছি, 2 আর 1-এর গুণ করছি, 2 1-এ 2 হয়, আর হ্যান্ডের 1টা অ্যাড করলে 3 হয়, 2 + 1 করলে তো 3 হয়, সেই জন্য এখানে 3 লিখেছে। এই যে 3টা লিখেছি, 2 আর 1-এর 3 রেজাল্টে দিচ্ছে। এবার বোঝা বুঝতে গেল? পেরেছি, হ্যাঁ স্যার হুম। বুঝতে পেরেছি। এবার প্রত্যেকের জন্য আরেকবার ফাইনাল দেখিয়ে দিচ্ছি, আমি আবার করছি, প্লাস দেখে নাও। এটা একটুখানি আহ বোঝার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, এই জন্য প্র্যাকটিসের দরকার। আবার করছি এই অঙ্কটাকে, প্রত্যেকে একবার রিপিটেডলি দেখে নাও, মাইন্ড দিয়ে দেখবে যাতে কোনো রকম অসুবিধা না হয়। এটা তারপরে আজকে ক্লাস করব আমি। তো দেখে নাও, যেটা করছিলাম, 9 7 63 লিখলাম, ঠিক আছে, 9 7 63 লিখলাম, হ্যান্ডে তখন থাকছে 6। তারপরে দেখো, 9 3 = 27 and 7 2 = 14। তো 27, 14 আর 6, এই যে টোটালটা, এটা অ্যাড করছি, দেখে নাও কিরম ভাবে। তো 6 আর 4-এ 10, যেহেতু হ্যান্ডে এটা, তো 6 আর 4-এ 10, আর সাথে 17, 7 হাতে 1, 1 আর 1-এ 2, 2-এ 4, 47। 47-এ 7 লিখছি, 4 এখানে হ্যান্ডে ক্যারি হয়ে যাচ্ছে, 4 এখানে হ্যান্ডে ক্যারি হয়ে যাচ্ছে, 47 যেহেতু রেজাল্ট দিয়েছে, সেই জন্য 4 হ্যান্ডে ক্যারি হয়ে যাচ্ছে। তারপর থার্ড স্টেপ যেটা করছি, দেখে নাও, 9 আর 2-এ কত হয়, 18,
ক্রস মাল্টিপ্লিকেশন 9 আর 2 18, 1 আর 7 গুণ করলে 7 দিচ্ছে, আর 3 আর 2 এর গুণ করলে 6 দিচ্ছে। আর হ্যান্ডে আমার অলরেডি ছিল 4, তো তাহলে যোগ করলে কত দাঁড়ায়? 18, 7, 6 আর 4 এর যোগ করলে কত দাঁড়ায়? 6 আর 4 10 আর 7 17, 17 আর 8 25 এর 5, হাতে থাকে 2, 2 আর 1 3 হয়। তো এই 3টার হ্যান্ডে থেকে যাবে আর 5টা বসে যাবে। 3টা 35 বেরোলো রেজাল্ট, 5টা বসে যাবে, 3টে হ্যান্ডে থেকে যাবে। এর পরের স্টেপটা যেটা হচ্ছে সেটা করছি, যেখানে স্যার এই জায়গাটা আরেকবার বলে দিন, এই লাস্ট যে জায়গাটা বললেন। আর থার্ড স্টেপে এগেন দেখাচ্ছি, দেখে নাও প্রত্যেকে। 9 2 যা হচ্ছে তোমার 18, 9 2 যা হচ্ছে 18, 1 7 যা হচ্ছে 7, 3 2 যা 6। আর যখন 47 বেরিয়েছিল মনে আছে, সেখানে হ্যান্ডে ছিল অলরেডি 4, হ্যান্ডে 4 ছিল, সেই 4টা এখানে অ্যাড করতে হবে। তো 18 7 6 আর 4 টোটাল করলে দাঁড়ায় হচ্ছে 6 আর 4 10 আর 7 17 আর 8 25, 25 এর 5, হাতে থাকে 2, 2 আর 1 3, 35, 35 এ 3টা হ্যান্ডে রাখবো, 5টাকে এই জন্য এখানে বসিয়ে দিয়েছি। যে জিজ্ঞেস করলে বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। ওকে, তারপরে দেখো 35 এ 3টা হ্যান্ডে আছে, আর 4 তোমার 3টা হ্যান্ডে আছে, 5 বসিয়ে দিয়েছি। এরপরে লাস্টের আগের স্টেপটা যেটা করছি, 2 আর 2 4, 3 আর 1 3, তাহলে 2 আর 2 4 করলে কত হয়? 4 লিখলাম, 3 আর 1 3 মানে হচ্ছে 3 লিখলাম, আর অলরেডি 3 আমার হাতে ছিল, তো 3টাকে আবার বসিয়ে দিলাম। তো টোটাল অ্যান্সার রেজাল্ট দিলে 10, 10 এ 0, হাতে থাকে 1, এগেন হ্যান্ডে কত থাকছে? 1। এরপরে যেটা আছে, এই দুটোর কাজ হবে, 2 আর 1 গুণ করলে 2 রেজাল্ট দেয়, প্লাস 1 যেহেতু আমার হাতে আছে, যেটা হ্যান্ডে থাকবে সবসময় অ্যাডিশন হবে, কেউ যেন ভুল করে গুণ করে ফেলো না। যেটা হ্যান্ডে থাকবে সবসময় সেটাকে যোগ করতে হবে, অ্যাডিশন মানে যোগ। 2 আর 1 গুণ করলে 2 রেজাল্ট দেয়, হ্যান্ডে 1 আছে, তো টোটাল করে দিলে 3, এই জন্য 30,573 রেজাল্ট দেবে। আশা করি এটা বোঝা গেল। এরপর হ্যাঁ নেক্সট স্যার। আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটা শুরু করার আগে আমি আগের দিনের পিডিএফটা সবাইকে ওপেন করতে বলবো। আগের দিনের ক্লাসের পিডিএফ এ আজকের ক্লাসের শুরুয়াতের কিছুটা লেখা আছে, প্রত্যেকে পড়তেও বলেছিলাম, আশা করি প্রত্যেকে পড়েছো। আর হোমওয়ার্ক দেওয়া ছিল, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই পেয়েছিলে, গ্রুপেতে হোমওয়ার্ক পেয়েছিলে তো তোমরা? রেসপন্স করো কেউ একজন, আজকের মধ্যে হোমওয়ার্কটা করার হ্যাঁ হ্যাঁ প্রয়োজন। স্যার, পেয়েছি পেয়েছি। স্যার আজকে আমার ফার্স্ট ক্লাস, তো আগের দিনের পিডিএফটাও আমি পাইনি। আচ্ছা, স্যার শুনছেন, যিনি আছেন, স্যারের কাছ থেকে গ্রুপে চেয়ে নেবে তোমার আগের দিনের পিডিএফ বা ম্যাথ ক্লাসের টোটাল পিডিএফ যা আছে চেয়ে নেবে। আর হোমওয়ার্কের পিডিএফ দেওয়া আছে, তোমরা গ্রুপে যারা নতুন আসছো তারা গ্রুপটা একটু স্ক্রল করবে। ও হ্যাঁ, নতুন জয়েন হলে তো গ্রুপে পাবে না রেজাল্ট, সরি। তোমরা স্যারকে চেয়ে নেবে, ঠিক আছে, এটাই বেটার হবে। তো যাই হোক, এবার দেখো, আগের দিনে ক্লাসে পার্সেন্টেজের ব্যাপারটা ছিল, আর আগের দিন আমি প্রপোর্শনে শেষ করে গেছিলাম, তো আজকে পড়াবো হচ্ছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজের যেটা ব্যাপারটা বোঝানো সেটা তো বোঝাচ্ছি, সঙ্গে পার্সেন্টেজ আমাদের দৈনিক জীবনে কাজে লাগে। আমরা যে কোনো গ্রসারি স্টোরে যাই, ডিসকাউন্ট তো ভালো মতো যখন খুশি পাই, পুজো শপিং, চৈত্র মাসে সেল, বা যে কোনো কিছুতে আমরা শপিং এ গেলে তো আমরা ডিসকাউন্ট তো ভালো মতোই পাই, কিন্তু প্রপার ডিসকাউন্টটা আমাকে দিচ্ছে কিনা, তার সঙ্গে ছাড় পাচ্ছি কিনা, এইটা আমরা কতজন জানি বা কতজন হিসেব করি। তো যাই হোক, আজকের ক্লাসটা শিখলে তোমাদের ডেইলি লাইফের অনেক সুবিধা হবে। দেখতে পাবে যে কি সুন্দরভাবে গ্রসারি শপিং করতে করতে পার্সেন্টেজ ক্যালকুলেশন করে ফেলছো, ডিসকাউন্টটা ঠিকঠাক দিচ্ছে কিনা, বা সেই গ্রসারি স্টোরের লোক ঠকাচ্ছে কিনা, সাথে সাথে পেয়ে যাবে মুখে মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে। তো দেখে নিচ্ছি আজকে ক্লাসটা। তো যেটা হচ্ছে, আজকে পার্সেন্টেজে ক্লাস শুরু হচ্ছে। তো পার্সেন্টেজের পিডিএফ এর যেটা ক্লাসে শুরুটা, সেটা আছে আগের দিনের ক্লাসের পিডিএফ এ। তো আগের দিনের ক্লাসের পিডিএফটা প্রত্যেককে ওপেন করতে বলবো, আর যদি না কারো কাছে থাকে গ্রুপ থেকে চেয়ে নাও। এখানে কল্পনার মনে হচ্ছে নেই পিডিএফটা আগের দিনের ক্লাসে, তো ওকে স্যারকে বলবো গ্রুপে পিডিএফটা দিয়ে দিতে, বা কারো কাছে যদি থাকে সেই গ্রুপে শেয়ার করে দাও পিডিএফটা।
তো দেখে নাও যে পার্সেন্টেজ যেটা লেখা আছে, দেখো পার্সেন্টেজের সঙ্গে রেশিওর একটা সম্পর্ক আছে, সেই জন্য আমি পরপর ক্লাসগুলো করাচ্ছি। মাঝখানে তোমরা হয়তো বলতে পারো যে স্যার টাইম এন্ড ডিস্টেন্সটা করানো হয়নি, বা স্পিড অ্যান্ড টাইমের একটা চ্যাপ্টার বাদ চলে গেছে। তা আসলে বাদ যায়নি, আমি পরপরই করাচ্ছি, যেটার সাথে যার লিঙ্ক আছে তারপরে আমি ঠিক সময়ে সেগুলো করিয়ে দেবো। তো দেখে নাও যেটা হচ্ছে পার্সেন্টেজের, এক সেকেন্ড বোর্ডটা সরে গেল। দেখো পার্সেন্টেজের যেটা ব্যাপারটা বলতে চাইছি, পার্সেন্টেজ মানে হচ্ছে যেটা কিছু যা কিছু হচ্ছে 100 এর উপর ক্যালকুলেশন হবে। পার্সেন্টেজে লেখা আছে দেখো, পার্সেন্টেজ ইজ আ নাম্বার অর রেশিও দ্যাট ক্যান বি এক্সপ্রেস অ্যাজ আ ফ্র্যাকশন অফ 100। 100 এর উপর ফ্র্যাকশনের উপর ক্যালকুলেশনটা সবসময় হয়ে থাকে, এটাকেই বলা হয় থাকে পার্সেন্টেজ। If we have to calculate the percentage of a number, divide the number by whole and multiply by 100. তো দেখো যেটা আমরা কোনো সংখ্যার পার্সেন্টেজ যখন ক্যালকুলেট করতে যাব, সেটাকে সবসময় কি করতে হবে, 100 বেসে বা 100 এর এগেনস্টে ক্যালকুলেট করতে হবে, প্রথম কথা। 2 নম্বর কথা বলছে যে যে নাম্বারটা থাকবে তার সঙ্গে যে হোল নাম্বার, যেটা টোটাল নাম্বারটা আছে, তার একটা ক্যালকুলেশন করতে হবে। যখন করাবো তখন বুঝতে হবে কোনটা হোল নাম্বার বলছে, কোনটা সাথে কি ক্যালকুলেশন করছি। হেন্স পার্সেন্টেজ মিনস আ পার্ট অফ 100। এখানে লেখা আছে যে 100 এর অংশটাকেই বলা হয় থাকে পার্সেন্টেজ। দ্য ওয়ার্ড পার্সেন্ট মিন 100 and it represent the symbol percentage। পার্সেন্টেজ সিম্বল তো সবাই জানো। এরপর নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন 10% লেখা আছে, মানে হচ্ছে 10% ইকুয়ালস টু 1/10। এটা কেন লেখা আছে? 10% মানে হচ্ছে 1/10 এই কারণে লেখা আছে, সেটা রিজনটা দেখে নাও কেন লেখা আছে। ধরো এটা 10% লেখা আছে, 10% লেখা আছে, তো 10% এই কারণে লেখা আছে। তো 10/100 এই কারণে লেখা আছে। পার্সেন্টেজ মানে কথাটা বললাম যে 100 এর এগেনস্টে যা কিছু করা, তো সেই কারণে এটা হচ্ছে আমরা যখনই ক্যালকুলেশন করব, যখন 10% কথাটা বলছে তার মানে কি 100 এর এগেনস্টে কথাটা বলছে। তো এই জন্য 0 0 ক্যান্সেল হয়ে গেছে, তো রেজাল্ট দিয়েছে 1/10, এই জন্য ওখানে 1/10 লেখা আছে। ঠিক আছে, তো এইটা যেমন লেখা আছে, নিচে আরো অনেকটা চার্ট দেওয়া আছে, সেটাকে মনে রাখতে হবে। তো 1/10 যখন 75% এর কথা বলছে, 75% মানে হচ্ছে, তখন আবার দেখে নাও 75/100, 75% মানে হচ্ছে 75/100। তো এখানে তো 3 দাঁড়াচ্ছে, এখানে 4 দাঁড়াচ্ছে, 3/4 রেজাল্ট দিয়ে দিচ্ছে, 3/4 রেজাল্ট দিয়ে দিচ্ছে। এবং সেটাই এখানে লেখা আছে, দেখো 75% মানে 3/4। একটা জিনিস লক্ষ্য করা, যেটা হচ্ছে যে এই যে ফ্র্যাকশনটা বেরোচ্ছে বা এই যে রেশিওটা বেরোচ্ছে, এটা কি সুন্দরভাবে ক্যালকুলেট হচ্ছে। দেখো 75 যখন আমরা কথাটা বলছি 75 ভাগ, দেখবে 75 ভাগ যখন ক্যালকুলেট করছি, তার মানে কি এই যে এই নাম্বারটা কি টোটাল, এই যে 4টা আছে এটা হচ্ছে টোটাল, 4-এর মধ্যে 3 ভাগ। আমরা বলি না, 4-এর মধ্যে 3 ভাগ ওকে দিয়ে দাও। যেমন ধরি কথাই বলছি যে আমার কাছে 4টে আম ছিল, তো আমি বললাম ক্লাসকে আমার ভাগ থেকে 75 ভাগ দিয়ে দাও। তার মানে কি উল্টে আমি এটাই বললাম যে আমার কাছে যদি 4টে আম থাকে, তার মধ্যে 3টে আম ওদেরকে দিয়ে দাও। অর্থাৎ 4 ভাগের মধ্যে 3 ভাগই হয়ে গেল পার্সেন্টেজে ক্যালকুলেশনে 75%। এই জন্য এটার সঙ্গে সম্পর্ক আছে, এবং এটাকে ইউজ করেই আমরা খুব সহজে ক্যালকুলেশনটা করতে পারি পার্সেন্টেজের। প্লাস মাইন্ড ক্যালকুলেশন সুন্দরভাবে দেখিয়ে দেবো, তাতে তোমরা সহজে বুঝতে পারবে। ক্লাসটা বোঝাটাই সব থেকে বড় বিষয়, অঙ্ক নিজেরাই করতে পারবে। অঙ্ক বুঝতে এখানে আসুনি বা অঙ্ক দেখতে আসুনি, এটা ক্লাসটার শর্ট ট্রিক্স বুঝতে এসছো। অঙ্ক তোমরা সবাই পারবে ক্লাস বুঝে গেলেই। তো যেটা আমি বলতে চাইছি, ভালো করে লক্ষ্য করো, ফ্র্যাকশনের সঙ্গে রেশিওর সঙ্গে পার্সেন্টেজের কি সম্পর্কটা, সেটা বোঝানোর জন্য আমি এইটা তোমাদের দেখাচ্ছি। যেটা হচ্ছে, ধরো আমার কাছে 4টে আম ছিল, আমি কথাটা যেটা বললাম 4টে আম ছিল, 4টে আমের মধ্যে আমি বললাম আমার 75 ভাগ, আমার আমের 75 ভাগ ক্লাসকে দিয়ে দাও। তার মানে আমি কথাটা অ্যাকচুয়ালি বলতে চাইলাম, আমার কাছে যদি 4টে আম থাকে, তো তার মধ্যে 3টে আম ক্লাসকে দিয়ে দিতে বলছি। এটা যদি রেশিওতে বলতাম, তাহলে বলতাম যে ক্লাস পাচ্ছে 3টে, আমি পাচ্ছি হচ্ছে 1টা। তো টোটাল দাঁড়াচ্ছে 4টে আম, তো রেশিওটা কি দাঁড়াচ্ছে 3:1। টোটাল ক্লাস পাচ্ছে 3টে, আমি পাচ্ছি 1টা। তো তাহলে রেশিও দাঁড়িয়ে গেল 3:1। তার মানে কি টোটাল আম ছিল 4টে, তার মধ্যে 3টে ক্লাস নিয়ে নিল। এটাই আবার যখন পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করবো, সেটাই বলে যাব যে 75% আম আমাদের ক্লাসকে দিয়ে দাও। 75% আম মানে যা আম আমার কাছে ছিল তার 75 ভাগ আম দিয়ে দেওয়া, মানে
যদি 4টে আম আমার কাছে থাকে তো 3টে আম তাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে একটা সম্পর্ক তৈরি হয়ে আছে, যেটা তোমরা পরে নিচে একদম চার্টেতে চলে যাও তাহলে সুন্দরভাবে দেখতে পাবে। এটা কোনোদিনও হয়তো কোথাও দেখেছো কিনা আমি জানি না। এইটা ফ্র্যাকশনের ক্যালকুলেশনকে কাজে লাগিয়ে, যেহেতু ফ্র্যাকশন সহজে বের করে নেওয়া যায়, যদি ফ্র্যাকশনকে মনে রাখতে পারি, যদি আমাকে বলে যে 100 টাকার 75% টাকা মানে কত, তখন তুমি কথাটা কি বলতে পারবে? 75 টাকা। কিন্তু যখনই বলবে যে 120 টাকার 75% কত, তখনই তোমরা হচ্ছে ঘাবড়ে যাও। তখন কি করতে হবে? 3/4 দিয়ে জাস্ট গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে। সরি, 3/4 দিয়ে গুণ করে দিলেই অ্যান্সার চলে আসবে 90। 120-র 75% মানে যদি কোশ্চেনে করে, তো তোমরা যদি 75% মানে 3/4 জেনে থাকো, তাহলে কি সুন্দর অঙ্কটা হয়ে গেল। দেখো, যদি তোমাদের জিজ্ঞেস করে যে 120 টাকার 75% মানে কত, তো তখন 75% মানে আমি জানি 3/4, আমার কাছে এটা আমার ক্যালকুলেশনে আছে। তো তাহলে আমি কি করবো? 120-র সঙ্গে 3/4 কে মাল্টিপ্লাই করে দেবো জাস্ট। তো রেজাল্ট কি দিয়ে দেবে? 90। 90 মানে হচ্ছে 120 টাকার 75%। এটার জন্য ওই 120 গুণ, যেটা আমরা জেনারেলি করে থাকি বাচ্চারা, সেটা হচ্ছে এরম করে থাকে বাচ্চারা, 120-র সঙ্গে 75/100 লিখে এত বড় ক্যালকুলেশন, তার সঙ্গে আবার এটা ক্যান্সেল করে, এখানে মাল্টিপ্লাই করে, এখানে গুণ করে। তো এই ব্যাপারটা করার দরকার নেই, জাস্ট 3/4 মাল্টিপ্লাই করবে, সহজে অ্যান্সার চলে আসবে। তো এই হলো ব্যাপার। এটা হচ্ছে অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, আরো অঙ্ক যখন করব তখন দেখতে পাবে। তো জাস্ট একটা উদাহরণ দিলাম 75% কে কিভাবে ক্যালকুলেশন করলাম। শুধু 75% না, আদার্স যতগুলো আছে প্রত্যেকটারই ক্যালকুলেশন ওরম ভাবে করা যাবে। 50% করা যাবে, 25% করা যাবে, 20% করা যাবে। তো সমস্ত কিছুই ক্যালকুলেশন করা যাবে। এরপর চার্টেতে চলে আসি, দেখে নাও চার্টটা কিরকম গুরুত্বপূর্ণ ভাবে করানো আছে। এই চার্টটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিতে পারো, কিংবা যদি পারো তো ক্যালকুলেশনটা একটু বুঝে নিতে পারো। যেমন হাফ মানে লেখা আছে 50%। কেন লেখা আছে? যে 100 যদি অর্ধেক করা হয় 50, তো 50%। 1/3 মানে লেখা আছে 33.33%। কারণ কি, 100-কে যা কিছু হিসেব করা আছে সব 100-র এগেনস্টে। 100-কে 3 ভাগ করলে রেজাল্টটা দিয়ে দেয় 33.33%। তোমরা ক্যালকুলেটরে দেখে নিতে পারো, 33.33% দেবে। যদি কোনোদিনও বলে যে 570 টাকার 33.33% কত, এটা ক্যালকুলেশন করার জন্য কি আমরা 33.33% কে এত কিছু ভেঙে কিছু করব? জাস্ট 1/3 গুণ করে দেবো, 1/3 গুণ করে দিলেই এটা তোমার রেজাল্ট দিয়ে দেবে। তো এই হলো ব্যাপার। তো ফ্র্যাকশনটা এই কারণে মনে রাখা যে 33% যদি 570 টাকার বার করতে বলে, তো 1/3 কে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে, যেটা সহজে করা যাবে। 33% তার সঙ্গে 100 ডিভাইড করে এত কিছু করার যখন সমস্যা তৈরি হবে, তখন ফ্র্যাকশন সেখানে হেল্প করে দেবে আমাদের এই হিসেবটা করার জন্য। এরপরে 1/4 আছে 25%, 1/5 আছে 20%, 1/6 মানে 16 and 66%। এগুলো সব চার্ট দেওয়া আছে আপ টু 15 পর্যন্ত। 1/15 মানে এখানে 100 ওপরে 15 নিচে, তার ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে 6.66%। এটা ক্যালকুলেশনটা দেওয়া আছে। আশা করি প্রত্যেকে এই জায়গাটা ধরতে পেরেছো যে স্যার এখানে কি বোঝাতে চেয়েছেন। এই 1/15, 1/13, 1/12, তো 1.5 থেকে 1/15 পর্যন্ত ক্যালকুলেশনের স্ট্রাকচারটা আমি দিয়ে দিয়েছি। এরপরে মাইন্ডে কি করে ফ্র্যাকশন বা মাইন্ডে কি করে আমি পার্সেন্টেজ ক্যালকুলেশন করব তার ট্রিক্স দেখাবো, দিয়ে তারপর আজকে ক্লাসের অঙ্ক শুরু করব। এটা জাস্ট বোঝানো ছিল যে ফ্র্যাকশন গুলো কেন ইম্পর্টেন্ট ক্যালকুলেশনের জন্য, যাতে সহজে বার করে নেওয়া যায়। এটার পর যদি কারো কিছু এখান থেকে কোশ্চেন থাকে করতে পারো। এবার মাইন্ড ক্যালকুলেশন দেখাবো কি করে আমরা ফ্র্যাকশনকে সহজে ক্যালকুলেশন করতে পারি বা পার্সেন্টেজকে সহজে ক্যালকুলেশনে নিতে পারি। তো এই অবধি ক্লাসটা করার পর যদি এইখান অবধি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো এই পার্সেন্টেজ থেকে। স্যার এতগুলো মনে রাখবো কি করে? মানে এরকম মানে একটু তো প্রবলেম হবে, গুলিয়ে তো যাবেই। মানে তার মানে কি আমরা ওই 100 দিয়ে বারবার ভাগ করে দেখে নেবো নাকি? দেখো, মনে রাখার বিষয়টা তোমাকে ক্যালকুলেশনকে ফাস্ট করে দেবে। এবার মনে রাখবো কি করে সেটার জন্য তোমাকে ডেইলি প্র্যাকটিস করতে হবে। এটা তো আমি তোমাকে বলে দিতে পারি না যে এতগুলো কি করে মনে রাখবো। তোমাকে জাস্ট দেওয়া হয়েছে, যাতে ধরো আমাকে কথায় বললো 6 পয়েন্ট, কোথাও একটা অঙ্ক দিয়েছে যে
6.66% এই সামটার কত? ধরো ধরো আমি কথাই বলছি যে 131 এর 6.66% বার করো। তো 131 এর 6.66% বার করার জন্য আমাকে কি করতে হবে? 6.66% আছে, তার নিচে 100 করতে হবে, 100 করে এখানে দশমিকটা তুলতে হবে, তারপর তাকে ক্যালকুলেশন নিতে হবে। এত বড় সামটা যখন চলে আসছে তো তখন একটা সমস্যাদায়ক ব্যাপার। কিন্তু আমি যদি 131 এর সঙ্গে জাস্ট 1/15 মাল্টিপ্লাই করে দিই, জাস্ট সহজে রেজাল্টটা চলে আসবে। এই জন্য এই ফ্র্যাকশনটা হিসেবটা রাখা বলছিলাম, আদারওয়াইজ কিছু নয়। সময়কে বাঁচানোর জন্য, ক্যালকুলেশন করার জন্য এটা করা আছে। যখন আমি এখানে অঙ্ক করাবো তখনই তোমরা দেখতে পাবে যে স্যার কেন এটা বলেছেন। আর আরো সহজ করে দিচ্ছি, এরপরে যে ট্রিক্সটা দেখাবো সেটাতে আরো তোমাদের সহজ হয়ে যাবে। তখন আবার মনে হবে না যে এটা মুখস্থ করা দরকার আছে, তোমরা অটোমেটিক এটাকে মনে করে ফেলতে পারবে। যেমন 1/15 এর কথাটাই বলছি, বা 1/12, এতগুলো মনে রাখার কোনো তো সমস্যার কিছু নেই। এটা তো জাস্ট ডেইলি একটু ওয়াচ করবে যে এটা কি ব্যাপারটা আছে, কত পার্সেন্টেজে কোনটা ফ্র্যাকশন কি দাঁড়াচ্ছে, এটা জাস্ট একটু আধটু পিডিএফ খোলা বা ফাঁকা সময় একটু আধটু দেখে নিলে তো হয়ে গেল। এই হলো ব্যাপার। তোমার তো মনে রাখার সেরকম কিছু বিষয় না। যেমন 50% সবাই জানে, 33.33% মানে 1/3 হবে, এটা সবাই জানে। একটু সবাই পারবে, মানে এগুলোও পারবো, কিন্তু মানে হট করে দিয়ে দিলে তো মানে ভুলে যাবে, তখন আবার হিসাব করতে বসতে হবে যে হিসেব না, তুমি যখনই ম্যাথ প্র্যাকটিস করে রাখবে তো তোমার এগুলো মাথাতেই থাকবে, ঠিক আছে? অত ঘাবড়ানোর কিছু নেই। দেখো না, ম্যাথকে আরো সহজ করে দিচ্ছি, কি করে পার্সেন্টেজ সহজে ক্যালকুলেশন করছি। তো আর এরপরে এখান থেকে আর কোনো কোশ্চেন? স্যার রেটিও আর প্রপোর্শনের যে ওই ট্রিক্স আছে ওইটা কথাটা বুঝতে পারলাম না, তুমি আরেকবার বলবে কথাটা? যেটা রেশিও আর প্রপোর্শন দেওয়া আছে ইফ ইউ ভ্যাল ভি ইকুয়াল টু x/y, ওইটা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, তুমি আগের দিনের একদম উপরের যে প্রপোর্শনের ট্রিক্সটা সেটার জায়গায় চলে যাচ্ছো, ওখানটায় আছো। তা আজকে পার্সেন্টেজের ক্লাসটা করে নাও, তারপরে আমি ওই ট্রিক্সটা দেখিয়ে দেবো। ওটা কিছুই না, যেটা হচ্ছে তোমাদেরকে এ বি সি অ্যান্ড ডি ছিল, সেটাকে তোমরা ধরে নেবে যে তোমরা এখানে ধরে নেবে হচ্ছে এই জায়গাটা ইউ ধরবে, এটাকে ভি ধরবে, এটাকে এক্স ধরবে, এটাকে ওয়াই ধরবে, দিয়ে ক্যালকুলেশন করে সব কটাকে বুঝতে পেরে যাবে। যেখানটা আমরা এ বি দেখে কাল আগের দিনে ক্লাসটা করেছিলাম, সেটার বদলে ইউ ভি এন্ড এক্স ওয়াই এটাকে লিখে করলেই তোমরা বুঝতে পেরে যাবে ওখানে কি কি ফর্মুলা বলা আছে। তবু আমি আজকে ক্লাসের শেষে দেওয়া আছে হ্যাঁ ফার্স্টে, যেটা ইকুয়াল টু দেওয়া আছে ফার্স্টে x হ্যাঁ ইউ বাই ভি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, হ্যাঁ দেন ইউ ওয়াই ইকুয়ালস টু ভি এক্স। তো ওটা তো আগের দিনে দেখিয়েছিলাম। এ বাই বি কথাটা যেটা লেখা আছে, তার মানে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি, যার এগেনস্টে তুমি লিখে নিতেই পারো ইউ বাই ভি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই লেখা আছে, এক্স বাই ওয়াই লেখা আছে। তো সেটার এগেনস্টে রিপ্লাই করা আছে ওখানে, যেটা হচ্ছে ইউ ওয়াই মানে এ এর ক্রস মাল্টিপ্লাই আর ভি এক্স এর ক্রস মাল্টিপ্লাই ইকুয়াল হবে। তা আগের দিন আমি বলেছিলাম যে এক্সট্রিমের সাথে এক্সট্রিমের মাল্টিপ্লাই আর মিন প্রপোর্শনের মাল্টিপ্লাই সমান ইকুয়াল হবে। যখন সেই ফর্মুলাটা বলছিলাম যে এদের দুজনের মাল্টিপ্লাই আর এদের দুজনের মাল্টিপ্লাই ইকুয়াল দেয়, তো দেখো সেটাই তো লেখা আছে, নতুন কিছু তো লেখা নেই। ইউ অ্যান্ড ওয়াই মানে হচ্ছে এক্সট্রিমে আছে, ইউ অ্যান্ড ওয়াই এক্সট্রিমে আছে, ভি আর এক্স মিনে আছে, তো সেটাই লেখা আছে। বুঝতে পেরেছো যে জিজ্ঞেস করলে? আচ্ছা আচ্ছা, ওখানটায় আসলে ওইটা y বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম ওটা v, ইউ এর পাশে v আছে, ওটা ঠিক বুঝতে পারছিলাম না, ওই জন্য। ঠিক আছে, তো ওটাই করা আছে, যা ট্রিক্স আগের দিন দেখিয়েছি সবই ওটা ওখানে দেওয়া আছে, নতুন কিছু দেওয়া নেই, জাস্ট ওখানে নামটা চেঞ্জ আছে। y টাকে আমি v ভাবছিলাম, ইউ এর পাশে y টাকেও v ভাবছিলাম, আবার x এর পাশেও ওটা v ভাবছিলাম, সেই জন্যই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। তো যেটা এবার আজকে ক্লাস থেকে কোশ্চেন কারো তো এখান থেকে অবধি কিছু ছিল না। এরপরে আমি দেখো কি সুন্দর মাইন্ড ক্যালকুলেশন তোমাদের সাথে করব, তো তোমরা সহজেই পার্সেন্টেজের যে ভয়টা আছে সেটা চলে যাবে। দেখে নাও, ধরো আজকে কেউ এখন পুজো শপিং চলছে, তো পুজো শপিং এ তোমাদের শপিং এর উপর ডিসকাউন্ট দেয় অনেক শপিং মলে। তো তোমাকে ডিসকাউন্ট দিয়েছে, শুরু করছি 10% থেকে, 10% ডিসকাউন্টের বোর্ড টাঙানো আছে।
তুমি গেছো গিয়ে একটা ড্রেস কিনেছো, যে ড্রেসটার প্রাইস হচ্ছে ধরে নাও হচ্ছে 530 রুপিস। কত টাকা? 530 রুপিস। এবার তোমাকে বললো যে যে ম্যাম আপনার এই ড্রেসটার দাম এমআরপি, এমআরপি মানে যেটা ওখানে প্রিন্ট করা আছে ড্রেসটার ওপর, তো এমআরপি হচ্ছে 530 রুপিস। আপনি যেহেতু পুজোর সময় শপিং করতে এসেছেন তো আপনাকে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তো তুমি বললে যে তা আমার কাছে 530 রুপিসের তো ছিলই, তো 10% ডিসকাউন্ট মানে তো আরো ভালো ব্যাপার, মানে আরো সস্তাতে পেয়ে গেলাম ড্রেসটা। তো তুমি তখন মাইন্ডে ক্যালকুলেশন করবে 10% ছাড় মানে কত টাকার অ্যাকচুয়ালি ছাড় দিচ্ছে আমাকে। তো যেটা হচ্ছে যে আমি এখানে জাস্ট কিছু করছি না, 530 রুপিস আছে, 530 রুপিস আমাকে 10% যা শূন্য হ্যালো বসিয়ে দেবো। তো তারপর একটা, হ্যাঁ শোনা যাচ্ছে? স্যার নেটওয়ার্ক স্যার শোনা যাচ্ছে না। মাঝখানে স্যার কেটে গেল। এবার শোনা যাচ্ছে ক্লাস? স্যার শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না ভালো। এবার দেখা যাচ্ছে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। তো দেখো যেটা 10% এর জন্য করছি সেটা হচ্ছে জাস্ট 530 সঙ্গে 10 কে মাল্টিপ্লাই করছি, করে আমি সেটার এবার এখানে তোমার দুটোর আগে পয়েন্ট বসিয়ে দিচ্ছি। এটা কেন করছি সেটা তোমরা এমনি বুঝতে পারবে যখন আমি এটাকে ব্রেকলি দেখাবো। তো যখন 530 10% বার করলাম, জাস্ট 530 রুপিস আছে তার সঙ্গে 10% জাস্ট শূন্যটা নিলাম আর দুটোর আগে পয়েন্ট বসিয়ে দিলাম কিংবা দুটো শূন্য হটিয়ে দিলাম, তো 53 রুপিস আমার টোটালটা থেকে বাদ হয়ে যাবে। অর্থাৎ কিছু দেখা যাচ্ছে না, খাতাটাকে একটু উপরে তুলুন আগের দিনের মতো। হ্যাঁ স্যার একটু তুলুন, দেখতে উপরে পাচ্ছি নিচে। উপরে তুলুন, উপরের দিকে। এবার ঠিক আছে? না স্যার উপরে আপার পোর্শনের দিকে ঠেলুন, আপার পোর্শনে আপনি রাইট সাইডে ঠেলে দিচ্ছেন, আরো আরো একটু স্যার উপরে তুলুন। আপনার লেফটে নিয়ে যান, তাহলে দেখতে পাবে সবাই। এবার ঠিক আছে? আরেকটু হুম। আরেকটু লেফটের দিকে নিয়ে যান। না হচ্ছে না। স্যার লেফটে, লেফট। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি করছি, দাঁড়াও 1 সেকেন্ড ওয়েট। এবার দেখো দেখা যাচ্ছে কিনা? ওমা বরদিকে ফোন করো তো, বল ক্লাস করছে। এবার দেখা যাচ্ছে? না স্যার সেম জায়গাতে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, বাট একটু মুভ করলে ভালো হয়, মানে একটু লেফটে আপনার পেনটার বাদিকে। আচ্ছা এইদিকে আরো পেন চলে পেনের পেনের বাদিকে। আচ্ছা এইখানে যদি লিখি কি দেখা যাচ্ছে? পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ ওখানে স্যার ওদিকে যেখানে সব দেখা যাবে স্যার। এই দিকটাই একটু ঠেলুন, হ্যাঁ যে দিকটা পেনটা ধরেছেন সেই দিকটা একটু ঠেলুন। আচ্ছা এই দিকটা লিখছি, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যেহেতু ওই দিকটাই আমি লিখছি। আর এবার ক্যামেরাটা কি দেখা যাচ্ছে পজিশনটা? দেখতে পাচ্ছি স্যার, প্রবলেম হচ্ছে না। দেখতে পাচ্ছি এবারে। এবার পরিষ্কার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে দেখো যেটা বলছিলাম, তো 530 রুপিস আমার কাছে যেটা 10% ডিসকাউন্ট দিয়ে আমি কত পাচ্ছি? 53 রুপিসের ছাড় পাচ্ছি। মানে আমার কাছে ছিল হচ্ছে 53 টাকার ছাড় পেয়ে গেলাম, যার দাম পড়ে যাবে তোমার ড্রেসটার দাম পড়ে যাবে তখন হচ্ছে পেনের ক্যাপ না দিলে এই ডিস্টার্ব হয়, আবার লিখতে হবে বারবার। ঠিক আছে
তো দেখো এখানে যেটা দাম পড়ে যাচ্ছে 530 মাইনাস 53। এবার পরিষ্কার আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ। তো 53 এই যে প্রাইসটা, এটা আমি ছাড় পেয়ে যাব, মানে এটার প্রাইসটা বাদ দে। তো এখানে 7 5 টাকা 6 6 7 7 দিয়ে 13 হাতে 1 477 রুপিস আমার কাছ থেকে এরা নিয়ে নেবে ডিসকাউন্ট দেওয়ার পর। তো এইটা হচ্ছে 10% ডিসকাউন্টের কনসেপ্ট। এরপরে দেখো আমি কি সুন্দর তোমাদের 20%, 33% বা যাই ডিসকাউন্ট বলুক না কেন, কত সহজে ট্রিক্সটা দিয়ে বার করে দিচ্ছি। তো এটা আশা করি প্রত্যেকে। হ্যাঁ, এটা কি হলো বুঝতে পারলাম না, লেখাটাও দেখতে পেলাম না। 53টা কিরকম হলো আর একটু বলে দিন। আচ্ছা ঠিক আছে। ধরো তোমরা পুজো শপিং এ গেছো, তো তোমাদেরকে বোর্ড টাঙানো আছে হচ্ছে 10%। প্রত্যেকে ভালোভাবে দেখতে পাচ্ছ তো? যেটা লেখা হচ্ছে প্রত্যেকে ভালো করে দেখতে পাচ্ছ আশা করি। যারা ডিস্টার্ব হচ্ছে বলছে, হ্যাঁ ঠিক আছে, 10% ডিসকাউন্ট আছে। তো তোমাদেরকে বললো ধরো একটা ড্রেসের দাম লেখা আছে এমআরপি, মানে যে ড্রেসটা তুমি কিনতে আছে তার উপর একটা প্রাইস লেখা থাকে, তো সেটাকে এমআরপি বলা হয়, বা সেলিং প্রাইসও বলতে পারো, যেটা পরবর্তী ক্লাসে দেখবো। তো সেলিং প্রাইস লেখা আছে হচ্ছে এটা আমাদের 530 রুপিস। তো 10% ডিসকাউন্ট যেটা ক্যালকুলেট করবে, তোমরা জাস্ট করবে কি, এই 530 রুপিস আছে তার সঙ্গে 10% যা শূন্যটা বসাবে এবং পয়েন্ট একটা লাগিয়ে দেবে। আর এই শূন্যগুলোকে ক্যান্সেলও করে দিতে পারো, পয়েন্ট লাগানোর পর শূন্যের কোনো ভ্যালু থাকে না, তো ক্যান্সেলও করে দিতে পারো। তো 10% ডিসকাউন্ট মানে হচ্ছে 53 রুপিস। কত সহজে ক্যালকুলেশনটা পেয়ে গেলাম জাস্ট। এটা অনেকে করতো কি 530 ইন্টু 10/100, এই 100 শূন্য ক্যান্সেল হতো, এই 10 এর শূন্যর সঙ্গে ক্যান্সেল হতো, তো 53 রুপিস পেতো। তো আমার কাছে কথা হচ্ছে যে জাস্ট, সরি, হ্যাঁ ওটা তো 53 ইন্টু 1/10 করতে পারি। হ্যাঁ সেটাও করতে পারো, 53 নয় 530 ইন্টু 1/10ও করতে পারো। সরি 530 ইন্টু 1/10। হ্যাঁ অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই, তার জন্য তো ওখানে ফ্র্যাকশন ট্রিক্স দেখানো আছে। কিন্তু যদি মনে করো যে অত না ক্যালকুলেশন, অত ডেপলি না চিন্তা ভাবনা করা, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব করবো, তো সেখানে 530 সঙ্গে 10 এর একটা শূন্যকে এনে অ্যাড করে জাস্ট দুটো শূন্যের আগে পয়েন্ট দিয়ে দেবে। দুটো শূন্য কেন, যাই এখানে রেজাল্ট দিক না কেন, সবসময় দুটোর আগে পয়েন্ট দিয়ে দেবে এবং ক্যালকুলেট করে ক্যালকুলেশন বার করে ফেলবে। তো সেটা দেখাচ্ছি আগে আগে। তো 53 রুপিসের এখানে আমি ছাড় পেয়ে গেলাম, ঠিক আছে। আমাদের যে ক্যালকুলেশন হিসাবে তখন 530 সঙ্গে 53 মাইনাস করলে সেই অ্যামাউন্টটাই আমাকে পে করতে হবে, যেটা হচ্ছে 477 রুপিস। এটা বুঝতে পেরেছো যে কিভাবে হলো? হ্যাঁ স্যার। 477। স্যার শুধু 75%টা দিয়ে একটু করে দেন এটা, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ করাবো সব করাবো, দেখো কি সুন্দর করাবো। স্যার বলছি যে তাহলে 399 যদি কোনো সেলিং প্রাইস হয় কোনো ড্রেসের, তাহলে তার উপর 10% ডিসকাউন্ট হলে 39.9 দিয়ে করব, তাই তো? একদম ঠিক। আচ্ছা 399 কথা জিজ্ঞেস করেছে রিনি। তো 399 এ 10% মানে একটা শূন্য বসিয়ে নেবো, পয়েন্টের আগে এখানে দুটো ঘরের আগে পয়েন্ট বসাবো, তো রেজাল্ট দিয়ে দেবে 39.9, অর্থাৎ 39 টাকা 90 পয়সা আমি ছাড় পেয়ে যাব। ওই প্রোডাক্টের উপর 39 টাকা 90 পয়সা ছাড় পেয়ে যাব, ঠিক আছে। 10% এর ক্ষেত্রে এটা খুবই সহজ। এরপর আগে আরো একটু এগোচ্ছি, কি সুন্দরভাবে এগোচ্ছি দেখো। ধরো একটা কথাই বললাম, এই ধরে নাও 720 রুপিজের কিছু একটা প্রোডাক্ট আছে, তো তার উপর লেখা আছে 12% ডিসকাউন্ট, 12% ডিসকাউন্ট, ঠিক আছে। তো এখানে কোথাও তো 12% ক্যালকুলেশন করায়নি বা ফ্র্যাকশনেও নেই। এরকম ধরনের যখন কোনো কিছু আসবে তখন তোমরা ঘাবড়ে যাবে। এটা দেখানোর মেইন উদ্দেশ্য ফ্র্যাকশনের বাইরেও কিভাবে ক্যালকুলেশন করব, এবং এটাকে মন দিয়ে দেখবে আমি কিভাবে করছি, ঠিক আছে। যে কোশ্চেনটা করলে যে স্যার 1/10 দিয়েও করতে পারি, তো সেটাও করতে পারো। প্লাস আমি কিভাবে করছি 12% বার করছি। ধরো এখানে ডিসকাউন্ট লেখা আছে 12%, তোমরা 10% জানো, 20% জানো, 33.33% জানো, 6% জানো, 16% জানো, কিন্তু 12% কোথাও লেখা আছে আমাদের ফ্র্যাকশনে তো নেই। তো কিভাবে করব দেখে নাও, একটা ছোট্ট পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, জাস্ট সেটাকে দেখলেই হবে। এই 12%টাকে দুটো ভাগে ভাগ করবে, একটা ভাগ করবে 10%, একটা ভাগ করবে 2%। 12টাকে দুটো ভাগে ভাগ করে নেবে, প্রথম ভাগ করবে 10%, দ্বিতীয় ভাগ করবে হচ্ছে 2%, ঠিক আছে। তো প্রথম ভাগের কাজটা করে নেবে, 10% বার করে নেবে 720, তো কত দাঁড়াবে? 72 টাকা। 72 টাকা দাঁড়াবে। এই 2টাকে আবার দুটো ভাগে ভাগ করে নেবে, মুখে মনে মনেতেই হবে, এগুলো যাতে প্র্যাকটিস আছে তো মনে মনেই বার করে নেয়। 1% and 1%, এই 2টাকে কি ভাগ করলাম? 1% and 1%, ঠিক আছে।
তো দেখে নাও, যদি 72 টাকা রেজাল্ট দেয় হচ্ছে কার 10% এর, তাহলে আমি এটাকে কথায় লিখতে পারি, যদি 10% ইকুয়ালস টু 72 রুপিস হয়, তাহলে 1% ইকুয়ালস টু কত রুপিস? 7.2 রুপিস। যদি 72টা 10% হয়, তাহলে 1% মানে কত? 10টা দিয়ে জাস্ট ভাগ করে দিচ্ছি। এখানে আমরা যেটা ঐকিক নিয়ম ছোটবেলায় করেছি, যে 10 টাকায় পাওয়া যায় 72টা চকলেট, 1 টাকায় কত, এটা ভাগ করার সময় কি করতাম? এরকম করে লিখে দিতাম না, যে 10 টাকায় যখন আমরা পাই হচ্ছে 72টা চকলেট, এরকম কোনো জায়গায় কোনো সময় হয়েছে, তো 1 টাকায় কত পাই? জাস্ট 72 ডিভাইডেড বাই 10 করে দিতাম না? আমি সেটাকেই করলাম, পার্সেন্টেজ সাইনগুলোকে জাস্ট সরিয়ে দাও। 10-এর পাচ্ছি 72, একে কত পাচ্ছি? 7.2। আমাকে 2% ক্যালকুলেট করতে হবে, জাস্ট 7.2 কে 2 দিয়ে গুণ করে দেবো, যেহেতু দুটো 1% আছে, দুটো 1% আছে, 2% মানে হচ্ছে 1% প্লাস 1%। তো যেহেতু 7.2টা দুবার গুণ করে দিতে পারো, কিংবা 7.2টাকে দুবার যোগও করে দিতে পারো, তো সেটা করলে কি হবে? 4 আর 7-এর সাথে 14.4, তাহলে টোটাল অ্যামাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি কত? 12%, মানে 72.14.4, সরি 72 প্লাস 14.4, এই টোটাল অ্যামাউন্টটা আমি ডিসকাউন্ট পেয়ে যাব। ঠিক আছে, এর জন্য কোনো ম্যাথ করতে লাগে না, এর জন্য জাস্ট ব্রেন লাগে। 1% বার করে নিতে হবে, 10% কে ভাগ করে ভেঙে নিতে হবে, এবং একটা সহজে 720 টাকা 12% ক্যালকুলেট হয়ে যাবে। ঠিক আছে, এটা মুখে মুখেই হবে, তোমরা ভাববে। হ্যাঁ স্যার আরেকবার হ্যাঁ, বোঝাবো বোঝাবো বোঝাবো। তাহলে কি এটা 86.40 হচ্ছে? হ্যাঁ, যেটা অ্যামাউন্ট হচ্ছে হচ্ছে, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি টোটালটা কত হচ্ছে। তোমার হচ্ছে 4 2 6 7 আর 8 86.4। হ্যাঁ, 86.4 হচ্ছে। ঠিক আছে, তো এটাকেও করতে পারো, এটা হচ্ছে খুব যখন প্র্যাকটিস হয়ে যাবে খুব সহজ হবে। কিন্তু জেনারেল নিয়মে আমরা করে এসেছি কি 7 ইন্টু 12/100, 720 ইন্টু 12/100, এখানে 100 100 ক্যান্সেল করতাম, আবার এটা তোমার ক্যালকুলেট করতাম, 6 দিয়ে ধরো এটা 2 গেল, এটা 5 গেল, আবার এদের গুণ হতো, ভাগ হতো, অনেক সমস্যা হতো। আমরা যদি 72টা জানতে পেরে যাই, তাহলে কি হয়ে যাবে? 7.2 লিখবো পরপর, তাহলে 14.4 হয়ে গেল। শিখতে যা যতটুকু সময় লাগছে, শেখার পর খুব সহজ। 72 জেনে গেলে তার 1% বার করে এমন কিছু ব্যাপার নয়, 72-এর মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেবে, 1% বেরিয়ে যাবে। যদি 10% বার করে ফেলো, তার মাঝখানে পয়েন্ট দিয়ে দিলেই 1%, যেটাই ডিজিট আসুক না কেন, বা তার আগে পয়েন্ট দিয়ে দিতে হবে। ধরো সিঙ্গেল ডিজিট এসে তার আগে পয়েন্ট দিয়ে দিতে হবে, সেটা মানেই 1%। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি কি সুন্দর, দেখে নাও। আমি আরো অনেক অন্যান্য পয়েন্ট ফ্র্যাকশন গুলো নিচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে স্যার কি বোঝাতে চাইছেন এবং কত সহজে এটা বেরিয়ে যাচ্ছে। স্যার এটা ধরো 15% তাকে কি করে ভাঙবো? 15%? কি বলছো 15%? হ্যাঁ 15% থাকলে তাকে কি করে ভাঙবো? আচ্ছা দেখিনি তো, তোমার ডিমান্ডে 15% এর ক্যালকুলেশন করছি, কত সুন্দর দেখে নাও। হ্যাঁ, ধরে নাও একটা স্যার 12% আগে হয়ে যাক একবার। 12% এর একবার হয়ে যাক, তো 720 তাহলে রুপিস সুবিধা বলেছে। হ্যাঁ 720 রুপিস বলেছে, 720 রুপিসের 12% এর হিসাব দেখাচ্ছিলাম। হ্যাঁ, অন্য কিছুতে দেখাবো? আচ্ছা, অন্য দিক দিয়ে, মানে 12টাই দেখান, 12%টাই, বাট ডিজিটটা অন্য। আচ্ছা অন্য দেখাচ্ছি তোমাদের জন্য। আমি এই যে 999 লেখা থাকে না, 999টা নিলাম। ঠিক আছে, খুশি তো? দেখো 999 নিয়েছি, 999 এর ক্যালকুলেশন করছি, দেখে নাও। 999 টাকার একটা প্রোডাক্ট আছে, তার 12% বার করবো। 12% বার করার জন্য আমি দুটো ভাগে ভাগ করতে বলেছি, একটা 10%, একটা হচ্ছে 2%। আশা করি প্রত্যেকে এই জায়গাটা ভরতে পেরেছো। 12% মানে 10 প্লাস 2, দুটো ভাগ। 10% মানে হচ্ছে একটা শূন্য বসাতে বলেছিলাম, এবং বসানোর পর এখানে একটা পয়েন্ট দিতে বলেছিলাম দুটো ঘরের আগে। তো এটা দাঁড়িয়ে যাচ্ছে হচ্ছে 99 টাকা 90 পয়সা 10%। তাহলে কোনো প্রোডাক্টের 999 টাকার কোনো প্রোডাক্টের 10% মনে হচ্ছে 99 টাকা 90 পয়সা। এবার আমাকে 2% ক্যালকুলেট করতে হবে। 2% কে আবার দুটো ভাগে ভাগ করতে বললাম, একটা হচ্ছে 1% আর একটা হচ্ছে 1%। ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই, 2% মানে দুটো ভাগ করাই যায়, 1% and 1%। পয়েন্টটা তখন এক ঘর সরে আসবে। ঠিক আছে, তখন চলে আসবে 9.990 বা 9 টাকা 99 পয়সা।
9.990 মানে 1% কত হচ্ছে? এটা তো 10% এর হিসেব, এটা 10% এর হিসেব, এটাকে মুছছি কেন? এটা হয়ে গেল 1% এর হিসেব। ঠিক আছে, যার যার টাফ লাগছিল দেখে নাও কত সুন্দর ক্যালকুলেট করছি। 1% এর হিসেব। 2% মানে হচ্ছে 1 + 1, তাহলে 2% যখন 1 + 1, তাহলে একটা 1% যদি 9 টাকা 99 পয়সা হয়, তাহলে আরেকটা 9 টাকা 99 পয়সা যোগও করতে পারি, কিংবা মন চাইলে এটাকে 2 দিয়ে গুণও করে দিতে পারি। কারণ আমরা জানি যে কোনো দুটো সংখ্যার যোগকে 2 দিয়ে গুণ করলে সেমই রিপ্লাই দেবে বা সেমই রেজাল্ট দেবে। তো যোগ গুণ করে দিলে কত আছে? 9 × 18 8 হাতে 1, 9 × 18 = 19 9 হাতে 1, 9 × 18 = 19, 19 টাকা 98 পয়সা। তাহলে যে প্রোডাক্টটা 999 টাকা ছিল তার 12% ডিসকাউন্ট ক্যালকুলেট করতে গেলে দুটো পেলাম, একটা হচ্ছে 2% পেলাম যেটা হচ্ছে 19 টাকা 98 পয়সা, আর একটা 10% পেলাম যেটা হচ্ছে 99 টাকা 90 পয়সা। তাহলে 99 টাকা 90 পয়সা আর বাকিগুলোকে এখান থেকে আমি মুছে দিচ্ছি। এখানে 99 টাকা 90 পয়সার সাথে কত যোগ করে দেবো? 99 টাকা 90 পয়সার সাথে যোগ করে দেবো 19 টাকা 98 পয়সা যোগ করে দেবো। ঠিক আছে, এগুলো যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, এগুলো মনে মনে হয়ে যাবে, মনে মনে তো তোমরা করে ফেলবে। এই 19 টাকা 98 পয়সাটাকে জাস্ট যোগ করে দাও, যেটা রেজাল্ট দেবে সেটাই হচ্ছে অ্যান্সারের। এবার অ্যান্সারটা তোমরা যেটা পাচ্ছ, কেউ যদি করে থাকো ক্যালকুলেশন করে বলে দাও কত পেয়েছো। পয়েন্ট 119.88. 88, হ্যাঁ 119.88। 119.88, বাহ, ভেরি গুড, কত সুন্দর হিসেব হয়ে গেল। 12% অফ 999 টাকা ছাড়। ঠিক আছে, ক্যালকুলেটরও দেখে নিতে বলো, তোমরা ক্যালকুলেটর তো আছে, 999 এর সঙ্গে গুণ করো, 12% গুণ করো, দেখো একই রেজাল্ট দিচ্ছে কিনা। পার্সেন্টেজ সাইন তো সবার ক্যালকুলেটরই আছে, সায়েন্টিফিক ক্যালকুলেটর সবারই। তো দেখো 12% মানে 119 টাকা 88 পয়সা দিচ্ছে কিনা। ঠিক আছে, তো চলো আরো কিছু এক্সট্রা শিখি। এটা মিলেছে ক্যালকুলেটর কেউ করলে? মিলে গেছে। মিলেছে তো, বাস ঠিক আছে, ওকে। তো দেখো তাহলে 2% বার করার টেকনিকও শিখিয়ে দিলাম, 10% বার করার টেকনিক তো জানোই। আরো বার করছি, দেখো এটা হচ্ছে তোমাদের যে ছক আছে, ছকের বাইরে ক্যালকুলেশন। ঠিক আছে, হতেই পারে এরকম ক্যালকুলেশন দিতেই পারে, এক্সামিনারের মন কেউ জানতে পারে না, যা খুশি দিতে পারে। তো সেই জন্য এগুলো শিখিয়ে রাখা, আর কিছু নয়। অঙ্ক শিখতে যে সময় লাগে, করতে কত বেশি সময় লাগে না। তো দেখো এটা হলো 12% এর হিসাব করলাম। এবার আমাদের তোমরা যা খুশি জিজ্ঞেস করতে পারো, আমি তার টেকনিক দেখাবো। তোমাদের একটা মন মর্জি মতো পার্সেন্টেজ বলো, কত পার্সেন্ট বার করবো। হ্যাঁ, একজন 15% বলেছিল, সেটা মনে আছে। আরো কেউ বলো, 15%টা দেখাচ্ছি। আরো কেউ বলো, 15% খুব ইজি। স্যার 33 17. কত? 17%। হ্যাঁ স্যার, বিজোড় সংখ্যা দিয়ে করব। বিজোড় সংখ্যা দিয়ে করবো, ঠিক আছে। তো ধরো একটা অ্যামাউন্ট, কত পার্সেন্ট? তারপর 78%। তাপসের ডিমান্ড 78% দেখান স্যার, বাহ, ঠিক আছে। দেখো তাপস 78% মানে, তাপসের কথাটাই আগে রাখি, 78% মানে হচ্ছে 7টা 10%। এটা তো তোমরা মানো, 78% মানে হচ্ছে 7টা 10%। তাহলে একবার 10% নিতে হিসাব করবো, 7 বার 7 দিয়ে গুণ করে দেবো, তাহলেই হবে। 8% মানে হচ্ছে 8টা 1%। এটা তো তোমরাও মানো যে 8% মানে হচ্ছে 8টা 1%। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করছি। দেখো ধরো একটা অ্যামাউন্ট নিয়ে নিচ্ছি আমি, কত নেওয়া যায়, ধরে নাও আমি 950 টাকায় নিলাম, 950। তো 950 10% মানে আমি জানি হচ্ছে, একটা শূন্য বসিয়ে দেবো, 95 টাকা। এবার 70% বার করছি, দেখে নাও ভালো করে মাইন্ডলি দেখবে যে 70% কিভাবে বার করছি। 70% মানে 78%। তাপস বলেছে বার করে দিতে, ঠিক আছে করে দেবো, কিন্তু আমি আগে 70% বার করবো, তারপরে 1% বার করবো, তারপরে 8% বার করবো, এইভাবে আমি ধাপে ধাপে যাবো। 70% বার করতে বলেছে, 10% আমি জানি 95, 7 দিয়ে জাস্ট গুণ করে দেবো, কিছু করবো না, 7 দিয়ে গুণ করে দেবো। এত বড় ফ্র্যাকশনটা কত তাড়াতাড়ি কমিয়ে দিলাম দেখো। 7 দিয়ে গুণ করে দিলাম, 5 7 35, 5 হাতে 3, 7 9 63 আর 3 66, 665 টাকা পেয়ে গেলাম। যদি 950 টাকা 70% বার করতে বলে, একদম শর্টকাট অ্যান্সার। 70% যদি কোশ্চেনে থাকতো 950 টাকা, তার অ্যান্সার হয়ে যেত 665 টাকা, চোখ কান বুঝে অ্যান্সার হয়ে যেত। কিন্তু আমাকে তাপস বলেছে
78% বার করতে। তো তাপসের ডিমান্ড রাখার জন্য আমি এখানে 665টা রেখে দিলাম, আর 8% আমি বার করছি। দেখে নাও 8% কিরকম ভাবে বার করছি। করাটা কি ব্যাপার হলো ঠিক বুঝতে পারলাম না। কি বলো একবার? 70%টা বার করাটা কিরকম ভাবে হলো ঠিক বুঝলাম না। বুঝলে না? না। 950, তারপরে 8% এ ভাঙবে তাই তো? দেখে না একবার দেখিয়ে দিচ্ছি। 950 টাকা আছে, তার 10% বার করছি। কেন 10% বার করছি? আমি 78% যাবো, তো আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে 70, একটা হচ্ছে 8। 70টাকে কিরম ভাবে নিয়েছি, 7 × 10%, 10% 7 বার যাবো, তাই তো? 7 বার 10% গেলেই তো 70% হয়ে যায়, আর 8 বার 1% গেলেই মানে হচ্ছে 8% হয়ে যায়। এখান অব্দি বুঝতে পেরেছো যে কোশ্চেনটা করলে, বা বাকি ক্লাসে সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। প্রত্যেকে রেসপন্স করে যে স্যার আমি বুঝতে পেরেছি এই জায়গাটা। যদি কারো মাথার উপর দিয়ে যায় আমি আবার রিপিটেডলি বোঝাবো। না স্যার, বুঝেছি। যে নতুন এসছো, যে যারা নতুন নতুন ক্লাস করছো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। আর যারা অঙ্কে একটু কাঁচা আছে তারা রেসপন্স করো যে স্যার হ্যাঁ জায়গাটা স্যার বুঝতে আমি পেরেছি। কাঁচা আছি স্যার। তাপস বুঝতে পেরেছে মানে সবাই বুঝতে পেরেছে। আর কেউ অঙ্কেতে প্রবলেম কারো? হ্যাঁ স্যার, আমার আছে। আচ্ছা, তুমি বুঝতে পেরেছো? তুমি তো দেখি মন্ডি প্রতিদিন ক্লাসে আসো, একটু একটু করে বুঝতে পারো না, বুঝতে পারছো আজকে ক্লাসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, আর কারো প্রবলেম? বুঝতে পেরেছি স্যার। ওকে, তো দেখে নাও এবার আমি যেটা দেখাচ্ছিলাম যে 10% মানে হচ্ছে বললাম 10% কবার যাবো, 7 বার, যেহেতু 70%। আর 8% মানে হচ্ছে 8 × 1%, ঠিক আছে? তো 8% কে এই জন্য 8 বার 1% করলে 8% হয়ে যাবে, তাহলে 70 আর 8 এই দুটোর ক্যালকুলেশন করছি। তো 10% মানে আমি বলে দিচ্ছি যখনই 10% থাকবে, যে ডিজিটটা থাকবে তার গায়ে একটা শূন্য বসিয়ে দেবো, এবং শূন্যের পর 2 ঘর চলে যাব। যখন শূন্যটা বসাবো তার পিছন থেকে 2 ঘর ক্যালকুলেশন করে পয়েন্ট বসিয়ে দেবো। তো পয়েন্ট বসিয়ে দিলে এই শূন্যর কোনো ভ্যালু থাকে না। এখানে যদি ডিজিট থাকতো তার ভ্যালু থাকতো, ডিজিটটা নেই তো শূন্যের কোনো। দেখা যাচ্ছে না, বোর্ড দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। সে কি, প্রত্যেকেরই দেখতে অসুবিধা হচ্ছে? স্ক্রিন না স্যার, আমার দেখা হবে। বুঝতে পারছি কিন্তু। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার পাপিয়া দেখা যাচ্ছে? তো বলছিলে প্রবলেম হচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছিল না। তো দেখে নাও 95 হচ্ছে প্রথম ব্যাপার। তো 7 বার 10% 7 বার যাবো। আমি কথাটা কি বললাম, 70% বার করবো, তার মানে 7 বার যাবো। 7 দিয়ে জাস্ট গুণ করে দেবো। কেন গুণ করে দেবো সেটা কখনো বললাম যে 10% বর্ণে যদি 95 টাকা হয় তাহলে 7 বার গুণ করে দিলে সেটাই 70% হয়ে যাবে, যেটা রেজাল্ট দিয়ে দেবে 665। 7 5 35 এর 5 হাতে 3, 7 9 63 আর 3 66, 665 রেজাল্ট দিয়ে দেবে। বুঝতে পেরেছো এই জায়গাটা? প্রত্যেকেই বোর্ডটা দেখতে পাচ্ছ না? না স্যার, স্যার, দেখা পাচ্ছে। যাচ্ছে। বোর্ডটা একটু দেখতে জুম পাচ্ছি। করলেই দেখা হ্যাঁ, যাবে, zoom করে স্ক্রিনটা একটু নিতে, জুম হ্যাঁ। করলেই দেখা যাবে। হ্যাঁ, রজনী না কি জিজ্ঞেস করলে যে বোর্ড দেখা যাচ্ছে না, তাকে বলবো একটু স্ক্রিন জুম করো। দেখা হ্যাঁ যাচ্ছে। হুম, তোমাদের যখন Zoom না প্রবলেম করেও হবে একটু পরিষ্কার জুম দেখা করে যাচ্ছে। একটু বোর্ডটাকে নড়ানড়ি করে দেখে নেবে, ঠিক আছে? বুঝতে পারছো? স্যার, স্ক্রিনে তো একটু, হ্যাঁ তখন বলো। জুম করার মতন মানে ইয়ে ছিল না, তখন শুধু আপনি কথা বলছিলেন সেই জায়গাটা ওরকম বন্ধই ছিল, আর ওই মানে ভিডিওটা দেখা যাচ্ছিল না। পরে যখন বললাম তারপরে ভিডিওটা দেখতে পেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাতের বেলা একটু আধটু ক্লাসের এই প্রবলেম গুলো আসবে, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। যেটা বলছিলাম, দেখো ক্লাসে ফিরে আসো। 665 হচ্ছে 70% যদি বলতো কোনো একটা অ্যামাউন্টের, কত সহজে বেরিয়ে যেত। 950 টাকা যদি 75% বলতো তাহলে 665 এখানে অ্যান্সার দিয়ে দিতাম সহজে, ঠিক আছে? আমাকে তাপস বলেছে 78% বার করতে। তাপস একটুখানি বেশি ভাইটাল টাস্ক দিয়ে দিয়েছে। তো 78% যখন বার করতে বলেছে তখন আমি 10% মানে জানি 95 টাকা। তাহলে 10% যদি 95 টাকা হয় তাহলে 1% মানে 9.5 রুপিস। 9.5। প্রত্যেকে এই জায়গাটা ধরতে পেরেছো? যদি 95 টাকায় 10% হয় তাহলে
9.5 হচ্ছে 1%। সবসময় এটা বলে 1%। দিস তো, দশমিকটাকে আগিয়ে দেবে, আরো একটু আগিয়ে দেবে। বুঝতে পেরেছো এই জায়গাটা? যারা বুঝতে পারোনি আবার বলো, আমি দেখাবো। 9.5টা বুঝতে পেরেছো প্রত্যেকে? তানিয়া বা বাকি সবাই বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে। তো এবার দেখো 9.5টা মানে 1%। তাপস বলেছে আমাকে 78 বার করতে, 70 তো বার করে ফেলেছি, এটা 70 বার করে ফেলেছি, 665 এটা তো বার করে ফেলেছি, 8% যাবো। তার মানে হচ্ছে কি 1% যদি 9.5 হয় তাহলে 8 বার গুণ করে দেবো এটাকে। 8 5 40 শূন্য, হাতে 4 থাকে, 8 9 72 আর 4 76, 76 76.00। তাহলে 665 সঙ্গে জাস্ট 76 যোগ করে দিলে তাপসের 78% যে ডিমান্ড সেটা ফুলফিল হয়ে যাবে। 5 আর 6 11 1, হাতে 1 থাকে, 6 এর সাথে 13, 13 আর 1 14, 4 হাতে 1, 6 1 7, 741 টাকা। তাপস তুমি 950 টাকা ঠিক প্রোডাক্ট আছে কিনলে, স্যার। ঠিক আছে 78% স্যার। মানে হচ্ছে 741 টাকা দাম দেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার 741 বুঝতে টাকা পারলাম, ছাড় কিন্তু দেবে। স্যার আপনার ক্লাস শেষ হয়ে গেলে ভুলে যাই। আমার ক্লাস শেষ হয়ে গেলে ভুলে যাও? তো ক্লাসে তার জন্য তো খাতা আছে, খাতায় নোট করো, সেটাকে প্র্যাকটিস করো, ঠিক আছে? স্যার এবারে যে কোনো পার্সেন্টেজ বার করতে পারবো স্যার। ডিসকাউন্ট পাচ্ছি কি? স্যার 741 টাকা, 78% ডিসকাউন্ট মানে 741 টাকা ডিসকাউন্ট পাচ্ছি, তাহলে হ্যাঁ, মাইনাস করে 760 বা 950 মাইনাস 741 করবে, সেই হ্যাঁ দামটা। 219 টাকা আমরা মানে পাচ্ছি জিনিসটা। ওটা তোমরা তো, দেবে না। আরে ডিসকাউন্ট দেবে না 219 বলছি। হচ্ছে স্যার মাইনাস করলে? কত হচ্ছে ও বললো না, ও যেটা বললো আমি লিখে দিলাম, আমি ক্যালকুলেট করিনি, তোমরা যেটা বললে সেটাই লিখে দিলাম, দেখে নিচ্ছি তাও। 209 হবে মনে হচ্ছে। আচ্ছা 209, যাই হোক, যেটা একটা হবে ওটা কোনো বড় ব্যাপার না, বিয়োগটা করা, যেটা যা শেখো, যে যেটা কি শেখাতে চাইছি, ঠিক আছে? বিয়োগটা কোনো বড় ফ্যাক্টর না, ওটা সবাই সবাই করতে পারে, বিয়োগ সবাই করতে পারে, কিন্তু এত পার্সেন্টেজ, এত টাফ পার্সেন্টেজ বার করা কত সহজের ব্যাপার সেটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা ওটাকে শেখো, বিয়োগটা নিয়ে মাথা ঘামিও না, ঠিক আছে? বিয়োগ যা খুশি হোক, যেটা রেজাল্ট দিক ওটা তো ঠিকঠাক সবাই করতে পারবে, কিন্তু এই যে 78, হ্যাঁ কি বলো কে? মাইনাসটা করলে ওটা কি টোটাল অ্যামাউন্ট বেরোচ্ছে তো? মাইনাসটা করলে সেটা হচ্ছে তুমি পেমেন্ট যেটা করছো, ধরো 950 টাকা দাম, 741 টাকা ছাড় দিয়ে তুমি পেমেন্ট করে আসবে 209 টাকা বা 219, যেটা রেজাল্ট দেবে দেখিনি আমি ওদের ব্যাপারটা না হাতে ছেড়ে। তো 9 দিতে 10, হাতে 1, 4 5 5 209, 209 হবে, 209 রেজাল্ট দেবে, যেটা তুমি পেমেন্ট করে আসবে। 950 টাকা প্রোডাক্টের দাম ছিল, 741 টাকা ছাড়, 209 টাকা দিয়ে আসবো দোকানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর হচ্ছে 15% এর ডিমান্ড আছে, 15% দেখিয়ে দিই। 15% সব থেকে ইজি, যে কোশ্চেনটা করেছিলে। তো দেখে না, যে কোনো একটা অ্যামাউন্ট নিচ্ছি, ধরে নাও আমি 550 টাকায় নিলাম, ঠিক আছে? 550 টাকায় 15% করি না, তারপরে আমরা বলবো। কি একবার বলো, কি বলছো? বোঝালেন, এবার আমাদের একটা করতে দিন, আমরা নিজেরা একটা করি। আচ্ছা ঠিক আছে, করো। তো আমি স্ক্রিন বন্ধ করে দিয়ে আমি নিজে ক্যালকুলেট করে রাখবো, তোমরা করবে, তারপর স্ক্রিন ওপেন করে দেখে নেবে, মিলিয়ে নেবে। তো ধরে নাও 550 টাকার তোমরা বার করো হচ্ছে 17% বার করো, 17%, যাও 550 টাকার 17% বার করে করো। তোমাদের হাতে সময় দিলাম হচ্ছে 3 মিনিট সময় দিলাম, করে নাও দেখি। 17% বার করো গোটা ক্লাস 550 টাকার। আমি স্ক্রিন বন্ধ করে দিলাম, আমি নিজে ক্যালকুলেট করে নিই। আরেকবার বলুন। 550-এর 17%, যে জিজ্ঞাসা করলে। ওকে স্যার। স্যার করেছি। স্যার হয়ে গেছে। ঠিক আছে, হোল্ড করো, রেজাল্ট কেউ বলবে না, সবাই করুক, ঠিক আছে? হয়ে গেছে স্যার। ঠিক আছে, হোল্ড করো, রেজাল্ট করে হোল্ড করো, যখন আমি জিজ্ঞাসা করবো প্রত্যেকে রেজাল্ট অ্যান্সার দেবে। হয়ে গেছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে।
হয়ে গেছে স্যার। ঠিক আছে। আর 1 মিনিট বাকি আছে, যারা করছো করো। স্যার সবার হয়ে গেলে অ্যান্সার বলে দিন। ঠিক আছে, সবার হয়ে গেছে হ্যাঁ স্যার। ক্লাসের? আশা করি প্রত্যেকের হয়ে গেছে। যাদের সমস্যা তাপস করেছো? তাপস করতে পেরেছো? তাপসের কোনো রেসপন্স নেই। তানিয়া হয়ে গেছে? করেছি স্যার, বাট জানি না ঠিক কিনা। আচ্ছা, পাপিয়ার যাদের যাদের নাম দেখতে পাচ্ছে, পাপিয়া, রাশিকা সবাই করেছে তো? রিনিউ করে ফেলা হয়েছে তাই তো? তো দেখে নাও, এটার অ্যান্সার হচ্ছে 93.5। প্রত্যেকে মিলিয়ে নাও, এটার অ্যান্সার হচ্ছে 93.5। স্ক্রিনেতে আমি করে দেওয়া আছে। স্যার মিলেছে। স্যার হয়েছে। মিলে গেছে, হয়েছে। হ্যাঁ হ্যাঁ Okay. ঠিক আছে। ঠিক আছে, চলো। এই তো, বাহ, খুব সুন্দর শিখে গেছো তোমরা। এবার থেকে সব বাজার ঘাট ঠিকঠাক করে করতে পারবে, কোনো অসুবিধা নেই। একটা করবেন স্যার একটু? স্যার কত দেখতে হ্যাঁ, পেলাম না? কি কেউ আমার কোশ্চেন করছিল? 465 টাকা 50 পয়সা। আমি ডিসকাউন্টে জিজ্ঞেস করেছি কত টাকা ছাড় পাবে। তোমার হয়তো বিয়োগ করে ওটা রেজাল্ট বেরিয়েছে, তুমি ওটা পেমেন্ট করবে, ঠিক আছে? ডিসকাউন্টটা কত বেরিয়েছে? 50 পয়সা। কত কত? 93 টাকা 50 হ্যাঁ, পয়সা। ভেরি গুড, ঠিক আছে। ওটাই ডিসকাউন্ট, ওটাই ছাড় দিচ্ছে তোমাকে, ঠিক আছে? 93 টাকা 50 পয়সা দিয়ে মাইনাস করে দেবে যেটা অ্যামাউন্ট আছে, এমআরপি আছে। হ্যাঁ পায়েল, হ্যাঁ বলো। একটা করবেন একটু, মানে আমি একটু বলতাম একটা তাহলে। আচ্ছা বলো, তোমার ডিমান্ড তো সবার ডিমান্ডই রাখা হবে, কিছু বলো, কি কোশ্চেন বলো। 1120 টাকায় 33%। 1120 টাকার 33%। তুমি হচ্ছে পরের 3টে ডিজিট ধরেছো তাই তো? ঠিক আছে, 4টে ডিজিট দেখে নাও। পায়েলের ডিমান্ড হচ্ছে 1120 টাকা কোন একটা প্রোডাক্ট, ড্রেস, তো তার 33% ছাড় তাকে দিয়েছে, তো সেটাকে কি করে সে ক্যালকুলেট করবে? তো দেখে নাও, এখানে হচ্ছে 33% কে আমি প্রথমেই বলেছি দুটো ভাগে ভাগ করে নেবো। একটা হচ্ছে 30%, সবসময় 10-এর মাল্টিপ্লিকেশনে দেখে নেবো। আর একটা হচ্ছে 3%। 3% আর 30% এর মধ্যে 10 বার 30% মানে 10 বার আছে 3টে, আর 3% এর মানে 1% আছে 3টে। তো এটার কোনো বড় ব্যাপার নয়, এটা 33% বার করাটা খুব ইজি ব্যাপার। তো 1120 টাকা 10% আগে বার করি। 1120 টাকা 10% মানে এখানে একটা লাস্টে শূন্য দিয়ে দেবো, তারপরে পয়েন্ট বসিয়ে দেবো দুটো ঘরের আগে, ক্যান্সেল হয়ে গেল দুটো শূন্য। তো 1120 টাকা 10% মানে হচ্ছে 112 টাকা, এটা সবাই জানে। 1120 টাকার যদি 10% 112 টাকা হয়, তাহলে 30% কত মানে হচ্ছে 3 দিয়ে জাস্ট গুণ, ইন্টু 3। হ্যাঁ, তো 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 336। 1120 টাকা 30% যদি ডিসকাউন্টে কোশ্চেন আসো, 336 টাকা অ্যান্সার করে দিলে অ্যান্সার হয়ে যেত। কিন্তু পায়েল বলেছে আমাকে 33% অ্যান্সার করতে। তো জাস্ট কি করব, 1120 যেটা 10% আছে, এটা একটু মুছে দিই, ব্যাপারটা তাহলে ক্লিয়ার থাকবে। 336 টাকা, এটা প্রত্যেকে মনে রাখো, তোমার হচ্ছে 30% ডিসকাউন্টের হিসেবে, ঠিক আছে? এখানটা মুছে দিলাম এবার। তো 10% মানে হচ্ছে 1120 টাকার 112 টাকা, এটা তো সবাই বুঝতে পেরেছো। এবার 1% মানে কত? 1% মানে এই পয়েন্টটা জাস্ট এক ঘর এগিয়ে যাবে। 1% মানে হচ্ছে পয়েন্টটা জাস্ট এক ঘর এগিয়ে যাবে। 10% যদি পয়েন্টটা এখানে থাকতো, সবসময় পয়েন্টটা এক ঘর শিফট করে দেবে 1% মানে। যে 1.12 বললে সে ভুল বললে, ব্যাপারটা কিছুই নয়। যেখানে পয়েন্টটা দেওয়া থাকবে, জাস্ট 1% ক্যালকুলেট করা মানে পয়েন্টটা আরেক ঘর সরে যাবে, ঠিক আছে? এটাকে সবাই যেন মনে থাকো, মাইনরলি ভালোভাবে লক্ষ্য করো। তো রেজাল্ট দাঁড়িয়ে যাবে 11 টাকা 20 পয়সা। এই শূন্যটা বাদ দাও, এর কোনো ভ্যালু নেই। 11 টাকা 20 পয়সা। তো এবার তিনটের হিসাব করতে হবে।
তোমরা চাইলে তিনটে হিসেব করার জন্য এটাকেও কাজে নিতে পারো, এত গুণ করার কোনো প্রয়োজন হবে না। দেখো কিভাবে শর্ট ট্রিক্স ইউজ করছি। 336 টাকা, আচ্ছা তোমাদেরকে এমনি আগে এটাই দেখাই, 336 এর হিসাবটা পরে দেখাচ্ছি। তো এটা 3 গুণ করো, 3 গুণ করা মানে কত হচ্ছে? 3 গুণ করা মানে হচ্ছে 3 দুগুণে 6, 3 11 33, 33 টাকা 60 পয়সা। তাহলে 336 প্লাস 33 টাকা 60 পয়সা, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট যা হবে। তোমরা এবার হিসাব করে দেখো কত হচ্ছে। 369.6 33 টাকা 60 পয়সা মানে হচ্ছে তোমার 6 3 9, 3 3 6 আর 3 369.6, 369 টাকা 60 পয়সা তোমরা। হ্যাঁ, তো কার কোশ্চেন ছিল? পায়েলের কোশ্চেন ছিল। পায়েলের 1120 টাকার প্রোডাক্টের 33% ছাড় মানে সে 369 টাকা 60 পয়সা ছাড় পেয়ে যাবে। ঠিক আছে পায়েল? হ্যাঁ স্যার, ওটাই এসছে। আচ্ছা স্যার, এটা আমাদের তো তাহলে দোকানে খাতা পেন নিয়ে যেতে হবে স্যার, বুঝতে কেন? পারবো না। মানে এগুলো করতে তো করা যাবে না স্যার, দোকানে খাতা পেন নিয়ে যেতে হবে তাহলে। দোকানে খাতা পেন নিয়ে যেতে হবে না, এটা মাইন্ড ক্যালকুলেশন। ক্যালকুলেটর থাকলেই হবে ফোনেতে। 10% বার করবে, তার সঙ্গে 3% 5% যা মন চায় তাই করা যাবে, কোনো ব্যাপার না। দোকানে কেন খাতা পেন নিয়ে যেতে হবে? পকেটে ক্যালকুলেটর থাকলেই হবে। আর যদি যারা কেউ ব্রেনে স্ট্রং হয় তারা তো মুখে মুখেই করে ফেলে। আমি তো মুখে মুখেই করি দোকানে গেলে। ফোন থাকলে স্যার কেউ মাইন্ড দিয়ে করতেই চাইবে না। হ্যাঁ, সেটা ফোন থাকলে কেউ করতে চাইবে না, কিন্তু আমি করি ম্যাক্সিমাম সময়। আমাকে যদি কেউ বলে 33% ছাড় আছে, তো আমি মনে মনেই ক্যালকুলেট করে নিই। স্যার এটা তো একটা খেলা, মানে করতে পারলে ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই করতে পারলে ভালো লাগবে। এবার যেটা বলছিলাম, যেখানটা মিস করে গেছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, সেই জায়গাটা বাদ দিয়ে দিয়েছিলাম যাতে তোমরা এখানে প্রবলেমে না পড়ো। এই যে 336টা আছে, 3% বার করার জন্য এত খাটতে হয় না, ঠিক আছে? 336টা মানে হচ্ছে 30%। 30-এর যখন 33 থাকবে, কিংবা ধরো 44% থাকবে, কিংবা ধরো 55% থাকবে, তখন এই কাজগুলো করবে, ঠিক আছে? কোন কোন সময় করবে বলে দিই, সব সময় করবে না, তাহলে ভুল হয়ে যাবে। 22% আছে, 33% আছে, 44% আছে, কিংবা ধরো 55% আছে, তখন এগুলো কাজগুলো করবে, ঠিক আছে? তো 33%-এর 30% মানে হচ্ছে 30% মানে 336 টাকা। তো যখনই এটা 3% বার করতে বলবে, যেহেতু 30% মানে হচ্ছে 336 টাকা, তো তখন কি হবে, জাস্ট একটা পয়েন্ট এখানে বসিয়ে দিলে তাহলে সেটা 3% বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? 30% যখন 336 টাকা হয়, 3% মানে একটা ঘর খালি পয়েন্ট এগিয়ে দেওয়া। এই যে এখানে শূন্য বসাবে 3%, আর এখানে একটা ঘর এগিয়ে দেওয়া, 33.60 যেটা বেরিয়েছিল ওটাই এসে যাবে। ওটার জন্য আমার মাল্টিপ্লাই করতে হবে না অত, এখানে 3 দিয়ে গুণ স্যার, করতে হবে না। বলছি 77 বা 66 থাকলে এগুলো করবো না, শুধু এই চারটে ডিজিট না না না, 76 যখনই এখানে কমন ডিজিট থাকবে, 22 এইরকম 33 কমন ডিজিট 44 55 77 66 যা আছে সব ক্যারি অন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার পার্সেন্টেজ ক্যালকুলেশন। তো এবার আজকে ক্লাসে আসি। হ্যাঁ বলো। স্যার একটা পয়েন্ট দিয়ে দেখাবেন? পয়েন্ট দিয়ে মানে তুমি বলো নিজে, পয়েন্ট দিয়ে কি দেখবো? মানে এরকম একটা কোনো ডিজিটের সাথে ধরুন 44.7% যদি বলতো, তাহলে সেটাকে কিভাবে ক্যালকুলেট করতাম? 44.7% এর ক্যালকুলেশন চাইছে, তাই তো? হ্যাঁ, মানে যে ক্যালকুলেশন পয়েন্ট দিয়ে একটা দেখাবে বলছে। অবশ্যই দেখিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। তো দেখে নাও, এটা ক্ষেত্রে বোঝানোর জন্য আমি সব থেকে সোজা ডিজিট নেব, বুঝে নাও, তারপর নিজেরাই করতে পারবে। ধরে নাও কোন একটা টাকা 500 টাকার হিসাব করছি। হ্যাঁ, তিনটে ভাগ করছি, ভালো করে লক্ষ্য করবে। একটা হচ্ছে 40, একটা হচ্ছে 4%, একটা হচ্ছে 0.7%। 0.7% এর কাজটা একটু টাফ, এবং সেটাকে দেখানোর জন্য একটু তোমাদের ব্রেন ভালো করে মস্তিষ্ককে ঝালিয়ে নাও, দেখাচ্ছি কিভাবে দেখে নেবে। তো 40 4 সবাই দেখে নিয়েছো, 44% সবাই ইজিলি করতে পারবে, আফটার ক্লাস সবাই বাড়িতে বসে করতে পারবে। 0.7%টা দেখাবো, তার আগে পরপর স্টেপগুলো করে নিই। 500 টাকার 10% মানে হচ্ছে 50 টাকা, এটা সবাই জানে, এখন তো যারা ক্লাসে করছে সবাই ইজিলি বলতে পারে 500 টাকা 10% মানে 50 টাকা। তার 40% মানে হচ্ছে কত, 200 টাকা। এটা তো কোনো ব্যাপার নয়, 4 দিয়ে গুণ মানে 200 টাকা, ঠিক আছে? এটা তার দেখানোর কিছু নেই, 200 টাকা।
এরপরে 4% মানে হচ্ছে তোমাদেরকে বললাম যখন 44 থাকবে, যেহেতু 40% মানে হচ্ছে 200 টাকা, 4% মানে হচ্ছে 20 টাকা। কেন বললাম 20 টাকা? পয়েন্টটা জাস্ট এক ঘর এগিয়ে যাবে। 200 টাকা যদি 40% হয়, 4% মানে হচ্ছে একটা পয়েন্ট এগিয়ে যাবে 20 টাকা। ঠিক আছে, এটা ক্যালকুলেট করার দরকার নেই। তো 20 টাকা পেয়ে গেলাম। তাহলে 220 টাকা, 500 টাকার 44% মানে হচ্ছে 220 টাকা। এরপর ও বলেছে যে 7%, 0.7% বার করতে। 0.7% বার করা মানে হচ্ছে এইটাকে তোমার করতে হবে 7/10 এর ক্যালকুলেশন। 7/10 এর ক্যালকুলেশন, ঠিক আছে? কার না 1% এ 7/10 এর ক্যালকুলেশন করতে হবে। 1% কে আরো পিছনে ছোট করে দিতে হবে, তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা কিরম ভাবে হচ্ছে। আমরা জানি 1% মানে কত? 5 টাকা। যদি 50 টাকা 10% হয় তাহলে 1% মানে হচ্ছে 5 টাকা। এটা সবাই এগ্রি তো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। দেখো 1% যদি 5 টাকা হয় তাহলে 0.1% মানে হচ্ছে 0.5 মানে 50 পয়সা। যদি 1% 5 টাকা হয় তাহলে 0.1% মানে হচ্ছে 50 পয়সা। এটা কতজন এগ্রি? কতজন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যারা বুঝতে পারোনি তারা জিজ্ঞেস করে নাও, হাত তুলে নাও, মাঝখানে আবার পরে শেষ করলে জিজ্ঞেস করবে না, এখনই স্যার জেনে নাও। প্রথমটা একটু বলুন না, এটা বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারলো না? কোন জায়গা থেকে? তুমি তো 44% অব্দি বুঝতে পেরেছো নাকি রিনি? না না, 500 টাকা 44% বার করতে পারছো না? হ্যাঁ 500 টাকা 44% বার করেছে, তারপরে কি হলো বুঝতে পারলে না, তাই তো? ঠিক হ্যাঁ। আছে, 500 টাকা 44% অব্দি বার করার পর তারপর থেকে আবার করছি, ভালো করে দেখে নাও। 500 টাকা 44% বেরিয়েছে হচ্ছে 220 টাকা। ঠিক আছে, এখানে এখানে এই কাজটা শেষ, এখানে আর ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপর দেখো 50 টাকা যদি 10% রেজাল্ট দেয়, 10% মানে 50 টাকা, এটা তো মানো 500 টাকা 10% মানে 50 টাকা, তাহলে 1% মানে হচ্ছে 5 টাকা। রিনি এখানটা বুঝতে পেরেছো? 500 টাকা 10% মানে যদি 50 টাকা হয়, 1% মানে 5 টাকা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝে গেছে। এরপরে দেখো বার করছি 0.1%। 0.1% মানে হচ্ছে 1/10। ঠিক আছে, এখানে 7/10 মানে হচ্ছে 7-এর সাথে এই 0.7 মানে হচ্ছে 7-এর সাথে 0.1 এর 7 বার গুণ। এই যে 0.1 এর 7 বার গুণ মানেই হচ্ছে 0.7%। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো পয়েন্ট আবার দেখা যাচ্ছে না, সবার দেখা যাচ্ছে না? না স্যার, যাচ্ছে। না স্যার, দেখতে পাচ্ছি। মোনালিসা না কে আছে? তোমার স্ক্রিন জুম করো বা যেটা হোক করলে হয়, দেখো তোমারই সবসময় সমস্যাটা হচ্ছে, বাকিটা সবার তো ঠিকঠাকই আছে। তোমার স্ক্রিন জুম করো বা স্ক্রিনটাকে একটু নাড়াচাড়া করে দেখো কোন দিকে দেখা যাচ্ছে। বাকি সবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, স্যার বোর্ডটাকে একটু উপরে তুলুন। আবার নাড়ানাড়ি করলে আবার সরে যাবে, আবার সেট করতে হবে। বোর্ডটাকে আবার উপরে তুলবো? স্যার একটুখানি তুললে ভালো হয়, তাহলে ঠিকঠাক দেখা যায় ডান দিকে। এবার ঠিক আছে? ঠিক আছে স্যার, একদম। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা দেখে নাও, যেখানটা ছিলাম হচ্ছে 0.1% ছিলাম, কারণ আমাকে 0.7% বার করতে হবে। ঠিক আছে, 0.1% মানে হচ্ছে যদি 5 টাকা 1% হয় তাহলে 0.1% মানে হচ্ছে 50 পয়সা। এটা কতজন মানো? 0.1% মানে 50 পয়সা, কতজন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। রিনি বুঝতে পেরেছো? জাস্ট 10 দিয়ে ভাগ করে দিচ্ছি 5 টাকাকে। হ্যাঁ স্যার বুঝেছি। যত দশমিক সরে যাবে তত 10 টাকা 10 দিয়ে ভাগ করতে থাকবে, তো 50 পয়সা। 7% মানে কত? 0.7% বলেছে যে 44.7% মানে হচ্ছে 50 পয়সাকে 7 বার গুণ, 3.5 টাকা। 3 টাকা 50 পয়সা। ঠিক আছে, 50 পয়সাকে 7 বার গুণ করলে, 6 বার গুণ করলে 3 টাকা হয়, 7 বার গুণ করলে 3.5 টাকা হয়। তো রেজাল্ট দাঁড়িয়ে যাবে 223 টাকা 50 পয়সা। 223 টাকা 50 পয়সা দাঁড়িয়ে যাবে রেজাল্ট। ঠিক আছে,
44.7% মানে 500 টাকার 223 টাকা 50 পয়সা। নতুন কিছু না, সবই অঙ্কের ব্রেনের খেলা। 1% বার করতে বলো। পাপিয়া, তোমার কথা শোনা যাচ্ছে না, ভালো করে বলো। 1% টা বুঝলাম স্যার না। এই যে পয়েন্ট লাস্টেরটা আরেকবার বলুন, বুঝতে পারলাম না। একে একে তানিয়া কথা শুনতে পেয়েছি আমি, বলছি। হ্যাঁ পাপিয়া, পাপিয়া কি বলছো? বলছি স্যার ওইটা বুঝতে পারছি না, 0.1%টা 0.50 যেটা আসছে, তারপরে আপনি কিভাবে গুণ করলেন, কি করে হলো আমি বুঝতে পারিনি, আপনি আরেকবার বলুন। 0.1% মানে শোনা 50 যাচ্ছে? হ্যাঁ শুনতে পেয়েছি, শুনেছি। শোনো, 1% 5 টাকা প্রত্যেকে, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, 1% 5 টাকা প্রত্যেকে, বুঝতে পেরেছো? তানিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে 0.1% 50 পয়সা কেন বুঝতে পারছো না? 0.1% মানে 5 টাকার আগে তো বলে দিয়েছিলাম যে 50-এর আগে যদি আমি দশমিক বসিয়ে দিই তাহলে 5 রেজাল্ট দিয়ে 10%-এর আগে এই যে জায়গাটা দশমিক বসাচ্ছি তাহলে 5 টাকা আসছে। আবার 1% থেকে 0.1% এর নিচে আরো নামছি মানে পয়েন্টের এখানটা চলে আসবে না 5 টাকা, এই 5 টাকার আগে পয়েন্টটা চলে আসবে না, তো সেই জন্যই তো 50 পয়সা। 5-এর আগে যদি পয়েন্টটা চলে আসে তাই জন্যই 50 পয়সা হয়ে যাচ্ছে। তো এবার ব্যাপারটা কতজন ধরতে পেরেছো বলো? স্যার এটা বুঝতে পেরেছি, তারপর ওই যে 3.50 হওয়ার পর কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। আচ্ছা 3.50 হওয়ার পর ওখানটা তোমার মাথা থেকে চলে গেছে, দেখে নাও। আচ্ছা দেখে নাও, 0.5% মানে 50 পয়সা হলো, 7 বার 0.7 গুণ করতে বলেছে 3.5 টাকা হলো, 7 দিয়ে গুণ করতে হবে কারণ 0.7 বার করতে বলেছে, 3.5 টাকা হলো। এবার বুঝতে পেরেছো এখানে 3.5 টাকা কেন হলো? 0.7 এর সঙ্গে 50 পয়সাকে 7 বার গুণ করলে 7টা 50 পয়সা মানে হচ্ছে 3.5 টাকা। এখানটা ধরতে পেরেছো তানিয়া বা পাপিয়া, যারা জিজ্ঞেস করছিলে? হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। পাপিয়া? আচ্ছা 0.7 এ তাহলে 0.50 এর সাথে 9 নম্বর করতাম। হ্যাঁ 0.9 হলে 9 বার গুণ করতে 4.5 টাকা হতো তখন। হ্যাঁ তো এবার দেখো, যে বলছো যে 223 টাকা 50 পয়সা বুঝতে পারোনি, ওপরের দিকে চলে আসতে বলি তাকে। তানিয়া যেটা জিজ্ঞেস করছিলে যে যখন দেখো 500 টাকার 44% মানে হচ্ছে 220 টাকা, এটা বার করেছি, তুমি নিজেও করতে পারো। 500 টাকা 44%, 500 টাকা 40% মানে 200 টাকা, আর 4% মানে 20 টাকা, 220 টাকা এটা বেরিয়েছে। তার সঙ্গে 3.5 টাকা গিয়ে যোগ করে 223 টাকা 50 পয়সা হয়েছে। কেন হয়েছে সেটা এবার বুঝতে পারলে? যেহেতু 44.7% বার করতে বলেছে। এবার ধরা গেল তানিয়া? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে চলো এবার আজকের ক্লাসের অঙ্কগুলো করতে থাকি, ঠিক আছে? একটু সময় নেব জাস্ট অঙ্কগুলো করতে, মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে, তারপর ক্লাসের ছুটি হয়ে যাবে। কিছু অঙ্ক হোমওয়ার্কও থাকবে। হ্যাঁ তো আজকের পিডিএফ এ চলে আসো, আজকের ক্লাসের পিডিএফ যেটা দিয়েছে স্যার। স্যার বলছিলাম যে আগের দিনের হোমওয়ার্ক গুলো সব পারিনি, তো একটা পারছি না। ওটা ডেট লেখা আছে দেখবে, 18 তারিখের মধ্যে তোমাদের জানিয়ে দেওয়া হবে কিভাবে কি করা হবে, বা তার সলিউশন চলে যাবে বা পিডিএফ হয়ে, ঠিক আছে? ওখানে ওটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তোমরা প্রত্যেকেই হোমওয়ার্ক করেছো, ওই হোমওয়ার্কের ব্যাপারটা ধরিয়ে দিলে ঠিক আছে, মনে পড়লো। যাদেরকে হোমওয়ার্ক দিয়েছি ক্লাসে সবাই করেছো? হ্যাঁ স্যার করেছি। কিছু কিছু করেছি, কিছু কিছু পার। আচ্ছা, আর কার কি সমস্যা হয়েছে? করেছি তো, কিন্তু ঠিক না ভুল জানি না, মানে মিলে তো যদিও আনসার দেওয়া ছিল, একটা দুটো টাফ কোশ্চেনের আনসার দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, কেউ কি বলছো? ওই স্যার ওই গ্রুপে দিয়ে দিতে হবে ওই হোমওয়ার্কটা আজকে? না না, হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিতে হবে না, হোমওয়ার্ক কিছু গ্রুপে দিতে হবে না। আমি 18 তারিখের মধ্যে এর ক্যালকুলেশন শিট হোমওয়ার্ক সলভ করে তোমাদের যেরকম ভাবে ক্লাসে নিয়েছি সেরকম স্ট্রাকচারে ক্যালকুলেশন শিট পিডিএফ আপলোড হয়ে যাবে উইদিন শনিবারের মধ্যে, এই শনিবারের মধ্যে, ঠিক আছে? তোমরা একটু জাস্ট গ্রুপটাকে লক্ষ্য রাখবে, তাহলেই পেয়ে যাবে, ঠিক আছে?
ঠিক আছে। যে যার পড়াশোনাটা নিজের কাছে, তোমরা যদি নিজেরা হোমওয়ার্ক না করো তোমরা নিজেরাই পিছিয়ে পড়বে। এখানে বিদ্যানিকেতনের থেকে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া আছে জাস্ট করার জন্য, টাইমলি করবে, যে টাইমের মধ্যে করতে দিচ্ছে সেই টাইমের মধ্যে করবে। আর যেটা বুঝতে পারবে না সেটা আফটার ক্যালকুলেশন শিট দেখার পর জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? ওখানে গ্রুপে এসে জিজ্ঞাসা করতে পারো, কিংবা আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে সেখানে এসে জিজ্ঞেস করতে পারো। তো দেখো যেটা আজকের পার্সেন্টেজের কোশ্চেন আছে সেটা হচ্ছে দেখে নাও। সেটা হচ্ছে যে প্রথম কোশ্চেনে একটা, কে কিছু বলছো? হ্যাঁ, আপনার নাম্বারটা না একটু পেলে ভালো হয়, মাঝে মাঝে একটু সমস্যা হয় করতে গিয়ে। হ্যাঁ, নাম্বার ওই হোমওয়ার্ক পিডিএফ এ দেওয়াই ছিল, তো দেখে নেবে, ওখানে আছে। তো দেখে নাও, একটা ব্যাটসম্যানের স্কোর করেছে, একটা ব্যাটসম্যান স্কোর করেছে কিরকম। তোমরা যখন ক্রিকেট খেলা দেখো জানবে 3-4 রকম ভাবে রান নেওয়া হয়, ঠিক আছে? তাপস তো ভালো বলতে পারবে, তাপস ক্রিকেট খেলো। তো দেখো ব্যাটসম্যানের 110 স্কোর করেছে, রান স্কোর করেছে, সেটা কটা বাউন্ডারি মেরেছে? তিনটে বাউন্ডারি মানে হচ্ছে 6, বাউন্ডারি মিন্স হচ্ছে তোমার হচ্ছে 4, সরি বাউন্ডারি মানে হচ্ছে 4, আর 8টা 6 মেরেছে, 8টা 6, এটা 4 রান আর এটা 6 রান, ঠিক আছে? এগুলো আর দিয়ে লিখে দিলাম। তো দেখো ব্যাটসম্যান কি করেছে, 110 রান করেছে, তার মধ্যে 3টে বাউন্ডারি মেরেছে, বাউন্ডারি মানে হচ্ছে 4, 8টা 6 মেরেছে, 8টা 6। বলেছে হোয়াট পার্সেন্টেজ হিজ টোটাল স্কোর ডিড হি মেড বাই রানিং বিটুইন দ্য উইকেট। রানিং বিটুইন দ্য উইকেট মানে হচ্ছে 3টে করে দুদিকে ক্রিজেতে উইকেট থাকে, এই দুটো উইকেটের মধ্যে দৌড়ে রান নিলে, অর্থাৎ এই পয়েন্টে ব্যাটসম্যান দাঁড়িয়ে ছিল, ব্যাটস করে বলকে পাস আউট করে এখানে পৌঁছালে 1 রান হয়, আবার রিপিটেডলি ঘুরে আসলে 2 রান হয়। এই রানিং বিটুইন দ্য উইকেটে কত রান স্কোর করেছে সেটা জানতে বলেছে, এই করলো কোশ্চেন, এখানটা জানতে চেয়েছে। এরকম বার করতে শেখালাম, সেরকমও কোশ্চেন আসে, ঠিক আছে? তো রানিং বিটুইন দ্য উইকেট বোঝানোর জন্য ব্যাপারটা তোমাদেরকে ধরিয়ে দিলাম। দুটো উইকেটের মধ্যে দৌড়ানোটাকে বলা হয় থাকে রানিং বিটুইন দ্য উইকেট। আর দাঁড়িয়ে 4 বা দাঁড়িয়ে ছক্কা বা 6 মারলে সেটাকে একটা রান ক্যালকুলেট করে নেওয়া হয় একবারে, সেটা হচ্ছে 6 কিংবা 4 হিসাবে। এই তো রানের ক্যালকুলেশন। কিংবা তারপর নো ওয়াইড থাকে, নো ওয়াইড এখানে নেই, তো নো ওয়াইডের ক্যালকুলেশন এখানে থাকবে না। তো শুধুমাত্র রানিং বিটুইন দ্য উইকেট অ্যান্ড দ্য বাউন্ডারিজ অ্যান্ড 6 এর ক্যালকুলেশন করতে বলেছে। তো কোশ্চেনে বলেই দিয়েছে যে 3টে বাউন্ডারি আর 8টা 6 মেরেছে, কিন্তু দৌড়ে কতটা রান নিয়েছে আর সেই রানটার পার্সেন্টেজ মোট রানটার সঙ্গে কত সেটাই জানতে চাইছে। অর্থাৎ 110 রান যে করেছে তার সঙ্গে পার্সেন্টেজটা কত এটা জানতে চাইছে। এই হলো আজকের কোশ্চেন, ঠিক আছে? তো দেখো একটু ক্যালকুলেশনটা দেখে নাও কিভাবে। পার্সেন্টেজটা কত ওই জায়গাটা একবার বলুন না, এই জায়গাটা বুঝতে পারলাম না, আর বাদ বাকি টুকুনি বুঝেছি। বলছে যে রানিং বিটুইন দ্য উইকেটে যত রান করেছে, এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরেছে, এখানে তো দৌড়াতে হয়নি। 3টে 4 আর 8টা 6 মারতে তাকে কোনো দৌড়াতে হয়নি, তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো স্কোর করেছে, অর্থাৎ ব্যাটে বলে কানেক্ট হয়েছে আর রান স্কোর হয়েছে, ঠিক আছে? কিন্তু এই যে টোটালটা বেরোবে এটা কিন্তু 110 রান টোটাল বেরোবে না, এটা কত বেরোবে সেটা দেখছি। 110 রান যে টোটাল স্কোর করেছে, 110 রানের মধ্যে কতবার সে দৌড়েছে ওই রানটাকে পৌঁছাতে, অর্থাৎ 3টে 4 8টা 6 বাদ দিয়েও বাকি যে রানটা থাকছে সেটা কত, টোটাল রানের সঙ্গে কত পার্সেন্টেজ, অর্থাৎ এই 110 এর উপর সেটা কত পার্সেন্ট, এটা জানতে চেয়েছে কোশ্চেনটা। সলভ করছি, দেখে নাও তাহলে বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে যে রানটা নিল ওটা কি 2-2 করে ধরবো না 1-1 করে ধরবো, যে রানটা শুধুমাত্র যেটা দৌড়ে নিয়েছে? রানটা দৌড়ে 2 করে নিল কি 1 করে নিল সেটা এখানে ক্যালকুলেশনের হিসাবে কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট তোমার দেখে নেওয়া দরকার যে এই 3 আর 4 এর মধ্যে টোটাল কত রান করেছে আর এইটাতে কতবার রান করেছে, কতটা বাদ দিয়ে। এটা দেখো কোশ্চেনটা সলভ করছি যখন তখনই বুঝতে পারবে, ঠিক আছে? ওটার জন্য কোনো ব্যাপার না। 50 হবে? হ্যাঁ স্যার 15 হচ্ছে, 15 না না পার্সেন্টেজে গোলমাল করছো, দেখে নাও কোশ্চেনটা সলভ করছি, দেখে নাও আগে ভালো করে দেখে নাও। তো দেখো এখানে যেটা ব্যাপারটা হচ্ছে 110 হচ্ছে মোট রান, সেটাকে আগে লিখে নিলাম। তারপরে দেখো হচ্ছে 3টে 4 মেরেছে, 3টে 4
আর 8টা 6, 3টে 4 আর 8টা 6, তো 4 3 12, 8 6 41, 12 আর 48 যোগ করলে হয়ে যায় হচ্ছে তোমার 60। ঠিক আছে, এই যে 4 3 12, এখানে 12 রেজাল্ট দিচ্ছে, এখানে 8 6 48 রেজাল্ট দিচ্ছে, এদের দুজনে যোগ করলে হয়ে যায় 60। এটা তো তোমরা ছোটবেলায় করেইছো। তো মোট যেটা দৌড়ে রান নিয়েছে সেটা হচ্ছে 50। তাহলে কি পেয়ে গেলাম, যে রানিং বিটুইন দ্য উইকেটে রানটা সে করেছে হচ্ছে 50। এই অবধি সবাই ধরতে পেরেছো যে দাঁড়িয়ে 4 6 মেরে রান করেছে 60 আর দৌড়ে রান নিয়েছে হচ্ছে 50। রানিং বিটুইন দ্য উইকেট রান হচ্ছে 50। এই অবধি সবার বোঝা গেছে যারা ক্লাসে আছো? ওকে, এবার দেখো বলেছে কোশ্চেনটাতে যে এই যে রানটা আছে, এই রানটা টোটাল রানটার কত পার্সেন্ট? এই যে 50 রানটা করেছে না, তো 110 হচ্ছে টোটাল রান, এর কত পার্সেন্ট, অর্থাৎ 50টা 110 এ কত পার্সেন্ট বার করতে হবে। তোমরা এতক্ষণ বার করছিলে কি 110 এর 10% কত, 110 এর 30% কত। এবার উল্টে দিয়েছে কথাটা, এবার বলেছে যে যদি 110 টাকা থাকে তার জন্য 50 টাকা ছাড় দিয়েছি, তাহলে কত পার্সেন্ট ছাড় দিলাম, এরকম ব্যাপারটা বলতে চেয়েছে। যেটা বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে কি করবো এবার দেখে নাও। তো এই জায়গাটা মুছে দিলাম, প্রত্যেকে 50টা আশা করি তুলে নিয়েছো, নাহলে ক্যালকুলেট করে নেবে বাড়িতে, পেয়ে যাবে। তো দেখো যখনই কোনো কিছুর টোটাল জিনিসের উপর পার্সেন্টেজ বার করতে হবে, ধরে নাও যে 200 টাকার মধ্যে 50 টাকা কত পার্সেন্ট, 200টা যদি টোটাল অ্যামাউন্ট হয় 50টা তার কত পার্সেন্ট, সেটা বার করতে গেলে কি করতে হবে, 50কে সবসময় উপরে লিখবে, টোটাল অ্যামাউন্টটাকে নিচে লিখবে। যাই টোটাল অ্যামাউন্ট বলা থাক না কেন, টোটাল অ্যামাউন্ট নিচে, যেটার এগেনস্টে বলা থাকবে সেটাকে উপরে, তার সঙ্গে 100 এর মাল্টিপ্লাই। এই হলো প্রসিডিওর। আমার কোশ্চেনে 50 রান হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেট ছিল, 100 ট্রেন হচ্ছে মোট রান, তার সঙ্গে 100 এর গুণ। এই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার সলিউশন। তো 10 এর জন্য এখানে শূন্য কেটে যাবে, তাহলে নিশ্চয়ই এখানে 500/11, 500/11 হচ্ছে, এখানে 10 পড়ে থাকছে, এখানে 50 আছে বাই 11। তো অ্যান্সার দাঁড়িয়ে যাবে হচ্ছে 4 11 44, 6 থাকছে 5 11 55, তোমার হচ্ছে 5 পূর্ণ 11 এই পার্সেন্ট, অর্থাৎ 45/5/11%। 45 পূর্ণ 5 11% হচ্ছে রানের পার্সেন্টেজ, 45 পূর্ণ 5 11। ক্লাসটা বুঝতে পারলে এবার ব্যাপারটা? এতক্ষণ আমরা কোন সামের পার্সেন্টেজ বার করছে বলছিলাম, এবার কি বলেছে, যেটা টোটালটা বলে দিয়েছে, ধরে নাও ডিসকাউন্টটা বলে দিয়েছে, এখানে 110টা আছে এমআরপি, 50 টাকা তোমার ছাড় দিয়েছে, তোমাকে বার করতে বলেছে যে কত পার্সেন্ট ছাড় দিলাম, এবার পার্সেন্টেজটা বার করতে বলেছে। এতক্ষণ আমরা এটা জানতাম এটা বার করতাম, কিন্তু এখন আমাদের এটা বলে দিয়েছে এটাকে বার করতে বলেছে। ঠিক আছে, এই ট্রিক্সটা হচ্ছে সেকেন্ড থার্ড ট্রিক্স, যেটা দেখালাম আজকের ক্লাসের অঙ্কের মাধ্যমে দেখালাম। টোটাল অ্যামাউন্ট ডিভাইডেড বাই কার সঙ্গে, যেটা বলে দেওয়া আছে অন্য সামটা, যেটাতে তোমাকে যার এগেইনস্টে বার করতে বলবে তার সঙ্গে 100 এর মাল্টিপ্লিকেশন। সবাই ক্লাসে এই অঙ্কটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার এটা পূর্ণতে না এনে যদি পয়েন্টে আনা যায় তাহলে হবে না? হ্যাঁ হবে, কেন হবে না, কিন্তু অনেক আচ্ছা, ভাগ করতে হবে তোমাকে, অ্যান্সারে এটা আমি দেওয়া থাকবে, অসুবিধা নেই, পয়েন্টেও আনা যাবে, কেন যাবে না। আচ্ছা দেখো, পয়েন্টে আসলে তো মিনিমাম 45.44, তারপরে রানিং চলতেই থাকবে। চলতেই থাকবে, তো ওই জন্য 5/11 থাকাই ভালো। তো দেখো এরপরে কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক করবে। 2 নম্বর কোশ্চেনটা বাড়ির জন্য থাকলো, কিছুই নাই, এখানে ফ্রুট সেলারে একটা অ্যাপেল বলেছে 40% বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দেওয়ার পর তার 420টা অ্যাপেল এখনো পড়ে আছে, তাহলে 420টা মানে 60%। যদি টোটাল 100টা অ্যাপেল নিয়ে বসে, তার মধ্যে 40% বিক্রি করে দিয়েছে, তাহলে পড়ে আছে হচ্ছে 60টা, যেটা 60টা মানে হচ্ছে 420। তো 7টা যদি 420 হয়, তাহলে 100টা কত, টোটাল অ্যামাউন্টটা কত বেরিয়ে যাবে, টোটাল কতটা নিয়ে বসেছিল সে। ওটা সব থেকে সোজা অঙ্ক, কিছুই নেই, ওটা বাড়িতে করবে, যদি না পারো নেক্সট দিন ক্লাসে তো অবশ্যই দেখিয়ে দেওয়া হবে, চিন্তা নেই।
ওটা কি 420 ইন্টু 60 হবে? আমি কি বললাম যে 60টা মানে হচ্ছে 420, তোমাকে 100টা বার করতে হবে। এবার কিভাবে ক্যালকুলেশন করবে তোমরা তো ওই নিয়ম করেছো, করবে, নাহলে নেক্সট দিন দেখানো হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপরে হচ্ছে যে 4 নম্বর কোশ্চেনটা করে আজকে ক্লাসে ছুটি দিয়ে দেবো। 4 নম্বর কোশ্চেনটা ভালো বোঝো, এবং এটা বোঝার জন্য একটুখানি ভোটের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর খুব সোজা অঙ্ক, কোনো ব্যাপার নয়, এটা এরকম ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে? আমি একটা ইলেকশন সম্পর্কে তোমাদের বুঝিয়ে দিই, তাহলে বুঝতে পারবে, এরপরে তাহলে আর এরকম ধরনের কোশ্চেন আসলে সমস্যা হবে না। আমাদের যখন গ্রামেতে বা কোনো জায়গায় ভোট হয়, যেখানে এলাকায় আমরা থাকি, তাদের মধ্যে সবাই কিন্তু ভোট দিতে যায় না, কেউ কেউ ভোট দিতে যায়, কেউ কেউ ভোট দিতে যায় না। যারা ভোট দিতে যায় তাদেরকে বলা হয় ভোট কাস্টিং হয়েছে, অর্থাৎ ভোট যে দিয়েছে, ভোট দান করেছে, তাকে কাস্টিং ভোট বলা হয়। যারা ভোট দিতে গিয়ে ভুলভাল বোতাম টিপে ফেলে তাদের ভোটকে ক্যান্সেল ভোট বলা হয়। তাহলে যারা ভোট দিতে গিয়ে ভোটটা সঠিক দেয় তাদেরকে কাস্টিং ভোট বলে, যারা ভোট দিতে গিয়ে ভুলভাল বোতাম টিপে ফেলে তাদেরকে ক্যান্সেল ভোট বলা হয় থাকে, ঠিক আছে? আর লিস্টে যাদের নাম থাকে, যতজন ভোটার আছে, তাদেরকে টোটাল ভোট ধরা হয়। তাহলে 3 রকম ব্যাপার আছে। একটা হচ্ছে টোটাল ভোট, যতজন বাসিন্দা সবাই ভোট দিতে যায় না, যারা যায় তাদেরকে বলা হয় তাকে কাস্টিং ভোট। আর যারা ভোট দিতে গিয়ে ভুলভাল বোতাম প্রেস করে ফেলে, কিংবা যতগুলো চিহ্ন আছে চিহ্ন বাদ দিয়ে নিচের বোতাম প্রেস করে দিয়েছে, তো তাদের ভোটকে ক্যান্সেল ধরা হয়। কিংবা একই সঙ্গে দুটো বোতাম ভুল করে টিপে দিয়েছে, ভোটগুলোকে ক্যান্সেল ধরা হয়। তো যখনই কোনো জেতা হারার নির্বাচন হয়, এই কাস্টিং ভোটের উপর নির্বাচন হয়, ঠিক আছে? কতজন কে জিতছে না জিতছে সবটাই ডিপেন্ড করা হচ্ছে কাস্টিং ভোটের উপর, কত ভোট পড়েছে সঠিকভাবে সেটার উপর ডিপেন্ড করে জেতা হারা নির্বাচন হয়। ক্যান্সেল ভোটকেও ক্যান্সেল করে দেওয়া হয়, আর টোটাল ভোটে যারা যায় না তারা তো যায় না, তারা তো ভোটই দেয় না। এই হলো ব্যাপার। এবারে অঙ্কটা পড়ছি, প্রত্যেকেই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। অঙ্কটা কি লেখা আছে দেখো, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, অবশ্যই দুটো ক্যান্ডিডেট, তার বেশিও থাকে, এখানে দুজনেই আছে, গট 50% অফ টোটাল ভোট, 55% পেয়েছে টোটাল ভ্যালিড ভোটের। ভ্যালিড ভোটটাও একটু বলে দিই, ভ্যালিড ভোট মানে হচ্ছে ওই কাস্টিং ভোট। এটা দুটো ধরনের নাম আছে, আইদার কাস্টিং ভোট লেখা থাকবে আর আইদার ভ্যালিড ভোট লেখা থাকবে। এই যে বললাম ক্যান্সেল আর ভ্যালিড, তো ভ্যালিড ভোটও লেখা থাকতে পারে। তো ভ্যালিড ভোট মানে হচ্ছে যেটা কাস্টিং ভোট, সেটাকেই বললাম। তো বলছে 55টা ভোট পেয়েছে, যতগুলো সঠিক ভোট পড়েছে তার মধ্যে 20% ভোট আর ইনভ্যালিড। ইনভ্যালিড মানে হচ্ছে যেটা ক্যান্সেল হয়ে গেছে, ওই একই টার্মস, ইনভ্যালিড বা ক্যান্সেল ভোট, এটাও হতে পারে। কোশ্চেনে কাস্টিং লেখা থাকতে পারে, ক্যান্সেল লেখা থাকতে পারে, ইনভ্যালিডও লেখা থাকতে পারে, ভ্যালিডও লেখা থাকতে পারে, সবগুলোরই সিমিলার মানে। বলছে যে ইফ দ্য টোটাল ভোটার ভোট 7500, তাহলে টোটাল ভোটার কত, যেটা আমি উপরে ছকে দিলাম, 7500 জনের নাম আছে লিস্টে, কিন্তু সবাই ভোট দিতে যায়নি, তার মধ্যে কিছুটা ভ্যালিড আছে কিছুটা ইনভ্যালিড আছে। 7500 যদি টোটাল ভোট হয়, ভোটার হয়, তাহলে নাম্বার অফ ভ্যালিড ভোট দ্যাট আদার ক্যান্ডিডেট গট ওয়াজ, অর্থাৎ যে লুজার আছে, যে হেরে গেছে, এখানে তো যে জিতেছে তার 55% ভোটের কথা বলেছে, ভ্যালিড ভোটের কথা, কিন্তু যে হেরে গেছে তার কত পার্সেন্ট ভোট তার ঝুলিতে গেছে, এটা জানতে চাইছে। এটা সব থেকে সোজা, কোনো ব্যাপারই না। তো দেখো 3টে স্টেপে এটাকে করব। টোটাল ভোট আমার কাছে 7500 আছে, 7500 হচ্ছে টোটাল ভোট। তারপরে দেখো বলে দিয়েছে 20% ভোট আর ইনভ্যালিড, অর্থাৎ 20টা ভোট কোনোভাবে নষ্ট হয়ে গেছে, হয় সে দুটো বোতাম একসঙ্গে টিপে দিয়েছে, কিংবা সে ভোট দিতে যায়নি। দুটোই তো একই ব্যাপার, ভোট দিতে না যাওয়া আর বোতাম গিয়ে ভুল করে টিপে দেওয়া একই ব্যাপার। তো 20% ভোট হয়েছে ক্যান্সেল। তো 75-এর 7500 20% বার করবো, ওই যে অঙ্কগুলো দেখালাম, দুবার 10%, মানে 75 ইন্টু 2, তাহলে কত হয়ে যাবে 150। তাহলে 7500 থেকে 150 মাইনাস করে দাও, তাহলে কত হয়ে যাবে, 5 দিতে 10, 6000, 0 5 দিতে 10, সাথে 1, 5 আর 1 2 এক সেকেন্ড না, এখানে কোনো গোলমাল আছে। 7000 350। আচ্ছা দাঁড়াও, বলেছে যে 20% ভোট হচ্ছে তোমার হচ্ছে ইনভ্যালিড, তাহলে 20% ভোট যদি ইনভ্যালিড হয়, তাহলে 80% ভোট তার মানে ভ্যালিড ভোট,
আর 20% ভোট মানে হচ্ছে ইনভ্যালিড। তো এই হলো ব্যাপার। তো 7500 20% মানে বার করি, 7500 20%, 10% মানে হচ্ছে 750। আমি ওখানে 75 ধরে বলেছিলাম, ভুল হয়েছিল ওটা, ওটা যদি 750 থাকতো তাহলে 75 হতো। 10% মানে হচ্ছে 750, তার সঙ্গে 2 করে দাও গুণ, তাহলে কত হয়ে যাবে? 2 0 0 5 2 10 0 হাতে 1 7 2 14, 1500, 1500 ভোট মাইনাস করে দিতে হবে। 7500 থেকে 1500 বাদ দিয়ে দিলে 80% ভোটটা বেরিয়ে যাবে, যেটা হচ্ছে তোমার 6000। তাহলে 80% ভোট মানে হচ্ছে 6000, আর 20% ভোট মানে হচ্ছে 1500। এখানটা সবাই বুঝতে পেরেছো? 7500 20% মানে হচ্ছে 1500 ভোট, আর 7500 80% ভোট মানে হচ্ছে 6000 ভোট। ঠিক আছে, এটা কতজন বুঝতে পেরেছো? উল্টোটা করলে হবে না স্যার? কি রকম উল্টো? মানে আমি আগে ভ্যালিডটা বার করে নিয়েছিলাম, তারপরে মাইনাস করলে হবে না? দেখো, ভ্যালিড ভোটটা তো আমি এখনো জানতে পারছি না। কেন জানতে পারছি না? আমি আগে যদি ক্যান্সেল ভোটটা না জানতে পারলাম, কতগুলো ভ্যালিড কি করে বার করব? আগে তো আমাকে জানতে হবে কতজন ভোট দিতে যায়নি, কতজন দুবার বোতাম টিপে দিয়েছে বা প্রেস করে দিয়েছে। আগে তো সেটাকে হটিয়ে দিতে হবে, দিয়ে তারপর ভ্যালিড ভোট সহজে পেয়ে যাবো। 6000 ভোট ভ্যালিড, এটা আমার কাছে ক্যালকুলেশন এখন চলে এলো। এই জন্য আগে যেটা বাদ দিয়ে দেওয়া, ছেঁটে দেওয়ার, সেটাকে আগে ছেঁটে দেবে। ঠিক আছে, যদি সেগুলোকে নিয়ে এগোতে থাকো সেটা অঙ্কে প্রবলেম ক্রিয়েট করবে। আগে যেটা বাদ দেওয়ার বাদ দিয়ে দাও, যার কোনো ক্যালকুলেশনের দরকার নেই। 20% এখানে ক্যালকুলেশনের দরকারই নেই, তো তাকে নিয়ে এগোবার কোনো প্রয়োজন নেই। কথাটা বুঝতে পেরেছো যারা আছো ক্লাসেতে? 20% ইনভ্যালিড ভোট, তাকে ক্যালকুলেশনে লাগছেই না, তো অলওয়েজ ওকে আগে বাদ দিয়ে দাও। এটা হচ্ছে সবার আগে প্রিন্সিপাল হবে অঙ্কের ক্ষেত্রে। তুমি যখন ভ্যালিডটা কাউন্ট করছো 55, তখন কিন্তু 7500 সঙ্গে কাউন্ট করতে, কিন্তু 7500 তো ভ্যালিড ভোট নয়। 7500 জন ভোট দিতে তো যায়নি, বা তাদের ভোটটা সঠিক হয়েছে তা তো নয়। বুঝতে পেরেছো ব্যাপারটা, যে কোশ্চেনটা করলে যে ভ্যালিড কাউন্ট? তো 6000 ভোট হচ্ছে আমার ভ্যালিড ভোট, আর 1500 ভোট আমার কাজেই লাগছে না, তো ওকে নিয়ে আমি আর এগোবো না। তো ওর সঙ্গে আর কোনো কিছু সম্পর্ক রাখার দরকার নেই, তো ওকে বাদ দিয়ে দাও। 6000 ভোটকে নিয়ে এবার এগোবো। এই যে 6000 ভোট পড়েছে, এর মধ্যে যে জয়ী প্রার্থী সে পেয়েছে 55% ভোট। তাহলে 6000 এর মধ্যে 55% ভোট পেয়েছে জয়ী প্রার্থী, তাহলে বিজয়ী প্রার্থী কতজন? সরি, যে হেরে গেছে সে কে বিজেতা, যে সে কত? 45%। তো 50% হচ্ছে যে জয় করেছে, জয়ী, আর যে হেরে গেছে সে যে লুজার, তার নাম্বার হচ্ছে তোমার 45%। তাই নিয়ে তো 100%, তাইটাই হচ্ছে 6000। এখন 7500 গল্প ভুলে যাও, টোটাল ভোটের কোনো দরকারই নেই এখানে। এখানে মেন দরকার হচ্ছে 6000-এর। 6000-এর মধ্যে 55% ভোট বিজেতা, যে জয়ী হচ্ছে সে পেয়েছে, আর যে হেরে গেছে সে হচ্ছে 45% ভোট পেয়েছে। তো এবার আমাকে কোশ্চেন করেছে, কি কোশ্চেনটা করেছে এবার দেখে নিই। আর কোনো কিছু এক্সট্রা কাজ করার দরকার নেই, আই থিঙ্ক মনে হয় 45% বার করলেই অ্যান্সার হয়ে যাবে। সেটা বলেছে যে নাম্বার অফ ভ্যালিড ভোট ফর দ্যাট আদার ক্যান্ডিডেট গট, আদার ক্যান্ডিডেট মানে লুজারের কথা জিজ্ঞেস করেছে। তো 55% কেও ক্যালকুলেট করার দরকার নেই, সময় বাঁচাতে হবে। 55% কেও ক্যালকুলেট করার দরকার নেই, শুধু 6000-এ 45% বার করো, খুব কুইক, এটা শিখিয়ে দেওয়া আছে। 6000-এ 45% 10% করে হিসেব করে করে বার করে ফেলো। 45% বার করার জন্য কি করতে হবে? 10-এর জন্য একটা শূন্য দিয়ে দিতে হবে, 10-এর জন্য একটা শূন্য দিয়ে দাও। 6000-এ তো দুটো শূন্য গ্যাপ, 600 হয়ে যাচ্ছে 10%। এটাকে 4 দিয়ে গুণ করে দাও, 6 4 24, 2400। তো 2400 আবার এটা হাফ করে দাও, 5% মানে হাফ, 1200। তো 0 0 4 2 6 2 1 3, 3600 ভোট, 3600 ভোট। স্যার আরেকবার একটু বলবেন 45%টা কি করে আসলো? 45% কি করে আসলো? যখন কেউ জেতে, তার নামে দেখো 55% ভোট আছে, ঠিক আছে? আর যে হেরে গেছে তার নামে ভোট আছে হচ্ছে তোমার 45%। কেননা দুজনকে মিলিয়ে 100 হচ্ছে, 5 5 10, 4 5 4 9 100। ঠিক আছে, 55% ভোট যে জিতেছে, আর 45% ভোট হচ্ছে যে হেরেছে। ঠিক আছে, কেউ কিছু বলছো?
স্যার শর্মিষ্ঠা বিশ্বাস স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে দেখুন এখানে 55% দিয়েছে, যেটা আপনার টোটাল ভ্যালিড ভোট and 20% ইনভ্যালিড। স্যার মানে একজন 55% পাচ্ছে আর একজন 20% বাদ হয়ে যাচ্ছে, তাহলে তো স্যার 75% হচ্ছে। তার মানে তো আমাদেরকে 25% যে মানে বাকি রইলো সে পাচ্ছে। এটা ধরে তো স্যার ক্যালকুলেট করতে হবে, মানে 7,500 এর 25% ধরে তো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে স্যার। দেখো যে জয় বিজয়টা নির্ভর করে, আমি কথাতেই শুরুতেই বললাম, ভোটের যখন ক্যালকুলেশন বললাম, জয় বিজয়টা নির্ভর করা হচ্ছে সম্পূর্ণ ভ্যালিড ভোটের ওপর। তুমি যখন 75%, 25% এগুলো 20% এগুলোকে ক্যালকুলেটর নিচ্ছ, তার মধ্যে ইনভ্যালিড ভোট ঢুকে যাচ্ছে। ভ্যালিড ভোটকে ক্যালকুলেশনে নিতে হবে, ভ্যালিড ভোটকে সবসময় ক্যালকুলেশন নিতে হবে, ঠিক আছে? ভ্যালিড ভোটকে ক্যালকুলেশনে নিতে হবে। এখানে একটা প্রচুর সমস্যা হয়েছে আমার, এক সেকেন্ড, 5% তোমার সাথে কথা বলতে গিয়ে। স্যার ভ্যালিড ভোটই তো 55% বলছে, 20% তো ইনভ্যালিড বলছে, তার মানে তো স্যার ক্যান্সেল হয়ে গেছে, মানে ওটা তো স্যার বাদই চলে গেল। ভোট যদি ভ্যালিড ভোটের জয়লাভের প্রার্থী পেয়েছে 55%, হ্যাঁ স্যার কথাটা ভালো করে পড়ো। দেখো 1 got 55% of total valid votes, তারপর কমা দেওয়া আছে, তারপর লেখা আছে 20% votes are invalid। সেই জন্যই তো আমি 80% ভোটকে ভ্যালিড ধরেছি, 20% ভোটকে ক্যান্সেল করে দিয়েছি, ইনভ্যালিড ধরেছি। কথাটা বুঝতে পেরেছো? যে ভোটটা পেয়েছে সে সবসময় ভোটটা যেটা পেয়েছে ভ্যালিড ভোটের সঙ্গে নির্বাচনটা হয়েছে, ভ্যালিড ভোট ইনভ্যালিড ভোট, ঠিক আছে? 80% যখন আমি 6000 দেখতে পেয়ে গেলাম, তখন আমার আর সেটাকেই 100% ধরে এগোতে হবে, ভ্যালিড ভোটটাকে নিয়ে এগোতে হবে। এখানে ইনভ্যালিড ভোটের কোনো সম্পর্কই থাকলো না। এবার 6000 এ 100% এর মধ্যে 55টা পেয়েছে, 55% বলতে পারো সে পেয়েছে হচ্ছে যে জিতেছে, আর যে 45% পেয়েছে যে হেরেছে। এবার যেখানে এখানে ক্যালকুলেশনে একটু গোলমাল হয়েছিল, আমি দেখে নিই। এটা হচ্ছে যে 600 হচ্ছে তোমার 10%, 5% মানে হচ্ছে 300, ঠিক আছে? 600 5% মানে হচ্ছে 300। এটা 2400 সঙ্গে 300 যোগ হবে। যখন আমি ওখানে 1200 যোগ করে দিয়েছিলাম, ভুল হয়েছিল ওটা আমার, 2700 অ্যান্সার অ্যাকচুয়ালি হবে, 2700 অ্যান্সার হবে, ঠিক আছে? যারা এখানে একটা ভুল আছে 2700 অ্যান্সার করো, এটা ভুল হয়েছিল তখন। একটু অন্যভাবে করেছি স্যার। অন্যভাবে বলতে আমি 55% বার করে 6000 এ তারপর মাইনাস করেছি, আনসারটা একই বেরিয়েছে। এভাবে তো করা যাবে, আনসারটা একই বেরোবে। এবার দেখো আমি তোমাকে বলি, যেটা পার্টিকুলার, এগুলো একটু অভ্যেস করা দরকার। যেটা পার্টিকুলার বার করতে বলবে সেটাকেই করবে, বেশি এক্সট্রা লেবার দিতে যাবে না, কারণ হচ্ছে সময় বাঁচবে। ধরো আমাকে 45% বার করতে বলেছে, তো 45% ডিরেক্ট বার করবো। 55% বার করে তাকে আবার মাইনাস করতে গিয়ে একটা এক্সট্রা ক্যালকুলেশন করতে হচ্ছে না, তো এখানে সময়টা কিলিং হচ্ছে। তো 45% বার করা তো টেকনিক দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এতক্ষণ ধরে ক্লাসে, তো ওই জন্যই বোঝালাম যে কেন এটা প্রয়োজন। 45% বার করতে বলুক, যাই বার করতে বলুক না কেন, খুব সহজেই বার করতে পারবে। তো যাই হোক, আজকে ক্লাসটা এই অবধি ছিল। তো বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, বা চেষ্টা করে, প্র্যাকটিস বলছি, হোমওয়ার্কটা করতে পারো। যদি না পারো নেক্সট দিনের ক্লাসে দেখানো হবে, দিয়ে তারপরে প্রফিট লস দেখানো হবে, ঠিক আছে? তো আজকে ক্লাস এই অবধি ছিল। গুড নাইট, প্রত্যেকে ভালো থাকবে। আর ক্লাসে আশা করি বুঝতেই পেরেছো কোশ্চেন গুলো। আজকে অনেকটা সময় শুধু পার্সেন্টেজ বোঝাতে সময় লেগেছে, কেননা এর পরের ক্লাসগুলো খুব ইজি হয়ে যাবে, কারণ কি ওখানে আর কোনো কিছু সমস্যা হবে না, প্রফিট লস খুব সহজেই বার করতে পারবে। তো হ্যাঁ বলো। 55% যদি বার করতে হতো, তাহলে 55% বার করে তারপর 6000 থেকে বিয়োগ করতাম, তাই তো? 55% 6000 বার করলে যেটা রেজাল্ট দিত সেটাই 55% হতো। 6000 থেকে আবার কেন বিয়োগ করলে? 45 বার করতে গেলে বিয়োগ করতে হতো। আচ্ছা, 45 বার করতে গেলে বিয়োগ করতে হতো। কথার জন্য বাকি যেটা সেটা তো চেয়েছে, মানে যারা 45 বের করে 45 ডিরেক্ট বার করবে। তোমরা মাইনাসের দিকে রাস্তায় হাঁটছো কেন? বললাম না সময় বাঁচাতে হবে। স্যার 45 ডিরেক্ট বের করেছি, 2700 এসেছে। হ্যাঁ 2700 অ্যানসার। আমরা কি তারপরে আর কি 6000 সাথে বিয়োগ করতাম নাকি? না, কোনো বিয়োগ করতে হবে না। তোমাকে তো 45 এরই অ্যানসার জানতে চাইছে। তোমাকে যদি 55 জানতে চাইতো তো 55 গুণ করতে, তোমাকে যদি 45 জানতে বলে 45 এর সাথেই গুণ করতে হবে, যেটা রেজাল্ট দেবে সেটাই অ্যানসার। 2700ই অ্যানসার, ঠিক আছে? ওখানে আমার একটু 12 বুঝতে পারছি না কি 300টা কিভাবে এলো ওখানটা বুঝতে পারিনি, আরেকবার বলে দিন। 600 মানে হচ্ছে কি? 600 মানে হচ্ছে তোমার, দেখো 6000 এর 10% মানে কত?
6,000 10% মানে তুমি নিজে বলো 6,000 10% মানে কত বলো, যে কোশ্চেন করছো? হ্যাঁ 600, দুটো শূন্যর পর পয়েন্ট বসাতে বলেছি 600। তো 10 যদি 600 হয়, 10 হাফ কত? 10 হাফ কত বলো? 5। তো আমি 45% এর 4টে গুণ করে দিয়েছিলাম, দেখেছিলে ওখানে 4 দিয়ে গুণ করে দিয়েছিলাম, যেহেতু 10%, 6 4 2400। আর 10 হাফ হচ্ছে 5। যদি 10 600 হয় তাহলে 5 কত? 300। যদি 10 600 হয় তাহলে 5 কত? 300। তাই 300 যোগ করে দিয়েছিলাম, সেই টেকনিকটা দেখিয়েছিলাম শুরুতেই, সেই জন্য 2700 এসেছিল। এবার বুঝতে পেরেছো? 5 বার করা সোজা। যে 15% জিজ্ঞেস করছিলে, 10 বার করে তার হাফ বার করে দেবে, তাহলেই হয়ে যাবে। 15% বার করা কোনো একটা বড় ব্যাপার হ্যাঁ নয়। স্যার। ঠিক আছে, চলো আজকে ক্লাস এই অবধি। আশা করি কি সব থেকে সমস্যা হয় ওই সুদ কষার অঙ্কগুলো করতে আর ওই টাইম ডিসটেন্সের অঙ্কগুলো করতে। তো এই এখানে সুদ কষার মধ্যে একটা পার্ট শিখলে পার্সেন্টেজ, এটাতে বুঝতে পেরেছো? সুদ কষার অঙ্ক তো তারপরে আসছে, হ্যাঁ স্যার। ওখানে শতকরা ভাগ। হ্যাঁ স্যার। ক্লাস করতে থাকো, ঠিকই বুঝতে পারবে, অসুবিধা হবে না। ঠিক আছে? আর প্র্যাকটিস করবে প্রত্যেকে, যারা এখন ক্লাসে আসো সবাইকে বলছি প্র্যাকটিস করবে। আজকে ক্লাস শেষ হয়ে গেল, তারপর 3 দিন পর প্র্যাকটিসে বসলে কিন্তু ভুলে যাবে। তাপস আছো নাকি? তাপসের তো মেন বড় প্রবলেম। তাপস স্যার আমি আছি, আমার প্রবলেমটা কি জানেন তো, আপনার কাছে না বছর খানেক পড়তে হবে, যদি একটু হয় তখন। আচ্ছা, বছর খানেক করতে হবে। ঠিক আছে তাপস, তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো আজকে সাইন আপ করলাম ক্লাস। ওকে স্যার।